আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স এটি পদার্থবিজ্ঞানের বেশ একটি গুরুত্বপূর্ণ পাঠ, যার মূল ভিত্তি হল কোয়ান্টাম ফিজিক্স। এই কোয়ান্টাম ফিজিক্স এর একটি পার্ট আমাদের এইচএসএস সিলেবাসের অন্তর্গত, যেটা হলো কোয়ান্টাম থিওরি। তো আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে ভালো করে জানতে গেলে অবশ্যই আমাদের এই কোয়ান্টাম থিওরি বিষয়টি ভালো করে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আলোচনা করব এই কোয়ান্টাম থিওরি নিয়ে। তো এই আলোচনাটি প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা করব। বিভিন্ন প্রশ্ন উত্তর ধরে ধরে আমরা বিভিন্ন কোশ্চেনের সলিউশনগুলো কি হবে সেটা এখানে দেখব। এছাড়া এখান থেকে আমরা কি কি জানবো, দেখো কনসেপ্ট, মূলত কোয়ান্টাম থিওরির উপরে বিভিন্ন বিষয়গুলি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোটনের কনসেপ্ট। ফোটন সম্পর্কে জানবো বিস্তারিত একদম। তারপরে আছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা যাকে আমরা বাংলাতে আলোক তড়িৎ ক্রিয়া বলে থাকি, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। এছাড়া এই চ্যাপ্টারে যেটা জানবো সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈত সত্য সম্পর্কে আমরা জানবো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের আলোচনার সময় কোশ্চেন অ্যান্সারগুলো পরীক্ষার জন্য পুরো রেডি হয়ে যাবে, কারণ কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই আমি আলোচনা করব। এখানে কোশ্চেন এবং অ্যান্সার উভয়ই দেওয়া রয়েছে, দেখতে পাবে। এছাড়া হ্যান্ড রাইটিং নোটস এগুলো পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনগুলো দেখতে পাবে। এইচএসের প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন পড়েছে 1 অথবা 2 নম্বরের, যেভাবে এবারের পরীক্ষাতে আসতে পারে সেগুলো এখানে দেখতে পাবে। এছাড়া তোমরা প্রত্যেক চ্যাপ্টারের শেষে যেটা করে থাকো, কোশ্চেন ব্যাংকের সলিউশন, কোশ্চেন ব্যাংকের বিভিন্ন কোশ্চেনের সলিউশনগুলো এই আলোচনার মধ্যে পেয়ে যাবে। এছাড়া এনসিইআরটির বইয়ের পেছনে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেম অথবা বিশেষ টাইপের কিছু কোশ্চেন, প্রয়োগমূলক প্রশ্ন যেগুলো আমরা বলি, তো সেই ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকে, সেগুলো সলিউশনও এখানে বেশ কিছু পেয়ে যাবে। এছাড়া সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন এখানে করা আছে, দেখতে পাবে, এগুলো সলিউশনগুলো বুঝতে পারবে। এছাড়া কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি এখানে সলিউশন করে দেখাবো। এছাড়া আরও বাকি নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলিউশনের জন্য আমি আলাদা ক্লাস করব। আর এই যে আলোচনাগুলো হবে এগুলো নেট অথবা জির জন্য যদিও প্রয়োজন, কিন্তু এই আলোচনাটা যথেষ্ট নয়। এই জন্য নিট এবং জির জন্য আমি স্পেশাল ক্লাস এর পরে আপলোড করে দেব, সেগুলো তোমরা চাইলে দেখতে পারবে। তাহলে এখানে আমাদের এইচএসসি সিলেবাসে যতটি বা যতগুলি প্রয়োজন বা যতটা থিওরি আমাদের জানা দরকার, সেগুলোই এখানে আমরা আলোচনা করব। সেটা নিট এবং জির জন্য অবশ্যই কাজে লাগবে, কিন্তু ওইটুকু পড়লে হবে না। নিট এবং জির প্রস্তুতির জন্য আরও অনেক অনেক থিওরি এক্সট্রা আছে, যেগুলো আমরা ওই ক্লাসগুলোতে করব, সেগুলো তোমরা ওইখান থেকে দেখতে পাবে। তাহলে আজকে আমরা মূল পর্বে চলে আসি, প্রথমে ফোটনের কনসেপ্ট নিয়ে। ফোটনের কনসেপ্ট, ফোটনের এই কনসেপ্ট প্রথম এনেছিলেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। তিনি ওই কৃষ্ণ বস্তুর বিকিরণ বিষয় নিয়ে ভাবতে ভাবতে এই সব তত্ত্বের অবতারণা করেছিলেন। এর আগে তোমরা ক্লাস 11-এ কৃষ্ণবস্তু কি, কৃষ্ণবস্তু বিকিরণ কীরকম হয় এবং কৃষ্ণবস্তু বিকিরণের ওই 2-1টি সূত্রও পড়েছ। কৃষ্ণবস্তু বিকিরণের যে সূত্রগুলি তোমরা ক্লাস 11-এ পড়েছ সেকেন্ড সেমিস্টারে, সেগুলি এরকম ছিল যে স্টিফানের সূত্র আর ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল, এগুলো পড়েছ। কিন্তু আরও কিছু সূত্র ছিল যেগুলো আমাদের এইচএসসি সিলেবাসের অন্তর্গত নয়, সেরকম সূত্রগুলো যেমন রেলে-জিন্স ল। তো এই যে সূত্রগুলো বিভিন্ন ক্ষেত্রে কার্যকর হয়, তো এই সূত্রগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ে আমরা লাগিয়ে থাকি। তো একটি ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে এতগুলি সূত্র লাগানোর ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা তো দেখা যায়। তো এই কারণে ওই জাস্ট 1900-তে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটি তত্ত্বের অবতারণা করেছিলেন কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে, যেটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নামে পরিচিত হয়ে আছে। তো এই তত্ত্বটাতে কী ছিল তো সেটা বলি, তারপরে এখানে পরীক্ষার জন্য যেটা লিখতে হবে সেটা আমি এখানে ছোট করে লিখে রেখেছি। তো ওই তত্ত্বটা একটু বলে দিই। ওখানে বলা হয়েছিল যে কৃষ্ণ বস্তু যেটা ছিল, কৃষ্ণ বস্তু
কৃষ্ণবস্তুর ভেতরের দেওয়ালে প্রত্যেকটি অণু এটা আন্দোলিত হয়, ভাইব্রেট করে, কম্পিত হয় এবং এর তাপমাত্রা বাড়ালে ওই কম্পনটাও বাড়ে এবং এই যে অসিলেটরগুলো ওরা শক্তি ওখান থেকে তড়িৎ চুম্বকের তরঙ্গ আকারে শক্তিও বিকিরণ করে। তো সেই যে শক্তি বিকিরণ করে সেই বিকিরিত শক্তি সেটা প্যাকেট আকারে মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, মাধ্যম ছাড়াও সঞ্চালিত হতে পারে। তাহলে ওই যে তড়িৎ চুম্বকের তরঙ্গ ওখান থেকে যেটা বেরোচ্ছে ওই অ্যাটমিক অসিলেটরগুলো বা ওই যে অণুগুলো ভাইব্রেট করার জন্য যে শক্তিটা নির্গত হয় সেটা মাধ্যমের মধ্য দিয়ে প্যাকেট আকারে নির্গত হয়। তো প্যাকেটগুলো এরকম দেখতে, ধরো আমি যদি এগুলোকে প্যাকেট বলি, এই প্যাকেট আকারে শক্তিগুলো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে বা মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে এভাবে সঞ্চালিত হচ্ছে। তো এই যে শক্তির প্যাকেটগুলো সেইগুলোকে তিনি নাম দিয়েছিলেন কোয়ান্টা, যেটাকে আমরা কোয়ান্টা বলে থাকি। অর্থাৎ তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি, তাহলে এখান থেকে যে তড়িৎ চুম্বকের তরঙ্গ নির্গত হচ্ছে তার শক্তি কতগুলি বিচ্ছিন্ন শক্তির প্যাকেট বা বান্ডিল আকারে গমন করে, তো এই যে প্যাকেটগুলোর শক্তি এটা কিন্তু একটি নির্দিষ্ট মানের হয়। সেগুলোকে আমরা এভাবে লিখতে পারি, যদি নিউ কম্পাঙ্কের কোনো সোর্স থেকে শক্তি বিকিরিত হয় তাহলে যে প্যাকেটগুলো নির্গত হয় তার শক্তি সম্ভাব্য কত হবে, এইচ নিউ এর সরল গুণিতক হবে। অর্থাৎ একটা কোয়ান্টার যে শক্তি, এই যে শক্তির যে প্যাকেটগুলো বলছি, এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এই প্যাকেটগুলোর শক্তি, এই প্যাকেট কিংবা এই যে প্যাকেটগুলো যেগুলো নির্গত হচ্ছে আমি ধরে নিচ্ছি, তাহলে এই প্যাকেটগুলোর শক্তি এইচ নিউ এর সরল গুণিতক হবে। অর্থাৎ এখানে এন এর ভ্যালুটা একটি পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 4 এইভাবে কোনো পূর্ণ সংখ্যা হবে। তো এদেরকে আমরা বলছি এই যে শক্তির প্যাকেট যেটা আমি দেখাচ্ছি এগুলোকে ধরে নেওয়া হচ্ছে বা উনি ধরেছিলেন কোয়ান্টা বলে। তো এই কোয়ান্টাটা হচ্ছে কোয়ান্টামের প্লুরাল ফর্ম, কোয়ান্টাম। এই শক্তির প্যাকেটের মধ্যে এইচ নিউ শক্তি সম্পন্ন যে ছোট ছোট শক্তির প্যাকেটগুলো থাকে তাকে আমরা কোয়ান্টাম বলি। তাহলে এটা একটা কোয়ান্টা, এর মধ্যে যা আছে এর মধ্যে এরকম ছোট ছোট শক্তির প্যাকেট বা এই শক্তির কণা, এদেরকে আমরা বলছি কোয়ান্টা। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কোয়ান্টা, আর এই ছোট ছোট যে শক্তির প্যাকেটগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলছি কোয়ান্টাম। এই জন্য এখানে দেওয়া আছে দেখো, অনেকগুলি কোয়ান্টামকে একত্রে কোয়ান্টা বলা হয়। তাহলে এর মধ্যে অনেকগুলি কোয়ান্টাম আছে, এই যে অনেকগুলি কোয়ান্টাম আছে, তাহলে এই কোয়ান্টাম একত্রে আমরা এটাকে বলছি কোয়ান্টা। একটি কোয়ান্টাম বিশিষ্ট আলোর বিকিরণকে একটি ফোটন ধরা হয়। তাহলে যেটাই কোয়ান্টাম, এই যে কোয়ান্টাম, একটি কোয়ান্টাম বিশিষ্ট যে বিকিরণ সেটাকে আমরা ফোটন হিসাবে ধরে থাকি, তাহলে এটাকেই ফোটন বলছি। এর শক্তি কত, তাহলে নিউ কম্পাঙ্কের কোনো উৎস থেকে যখন এরকম একটা কোয়ান্টাম নির্গত হবে যেটাকে আমরা ফোটন বলছি তার শক্তি হবে এইচ নিউ। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, একটা কোয়ান্টাম এর প্যাকেটের মধ্যে যেগুলো একটা আছে ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট অফ দিস প্যাকেট, এই প্যাকেটের যে মূল একক, শক্তির যে মূল একক এখানে ধরা হয়েছে। নিউ কম্পাঙ্কের উৎস থেকে যে শক্তিটা নির্গত হচ্ছে সেই শক্তির মূল একক হচ্ছে কোয়ান্টাম বা ফোটন, তো সেইটার এনার্জি হচ্ছে এইচ নিউ, আর এই প্যাকেটটার এনার্জি হচ্ছে, তাহলে এখানে যতগুলি এই রকম কোয়ান্টাম আছে তার শক্তির সঙ্গে সমান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 5টি কোয়ান্টাম আছে, তাহলে এই প্যাকেটটার শক্তি হবে 5H নিউ, 5 ইন্টু এইচ নিউ, তাহলে এই প্যাকেটের শক্তি হবে 5H নিউ। আর অন্য প্যাকেটটার, এটা একটু বড় প্যাকেট, এর মধ্যে হয়তো 7টি কোয়ান্টাম আছে, তাহলে এর শক্তি হবে 7H নিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্যাকেটগুলোর শক্তি, এটার এনার্জি হচ্ছে 7H নিউ। তাহলে এই শক্তিগুলো দেখো এইচ নিউ এর পূর্ণ সংখ্যার
সরল গুণিতক হচ্ছে। তাহলে একটি কোয়ান্টাম বা ফোটন যেটাকে বলছি তার শক্তি হচ্ছে এইচ নিউ, আর এই কোয়ান্টার শক্তি সেটা কখনো 5H নিউ হচ্ছে, কখনো 7H নিউ, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে n ইন্টু এইচ নিউ। অর্থাৎ কোয়ান্টার শক্তি বেশি হচ্ছে, কোয়ান্টা মানে বড় প্যাকেট, আর কোয়ান্টাম মানে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক মানে ছোট প্যাকেট। তাহলে ছোট প্যাকেটগুলোর শক্তি হচ্ছে এইচ নিউ ধরা হবে। এই যে নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি বিকিরণের ফোটনের শক্তি হয় এইচ নিউ, আর কোয়ান্টা যেটাকে বলছি তার শক্তি এইচ নিউ এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। তাহলে এখানে মূল কথা যেটা প্লাঙ্ক বলেছিলেন সেটা আমি বলে দিই, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি কতগুলি বিচ্ছিন্ন শক্তির প্যাকেট বা বান্ডিল আকারে গমন করে, যাদের কোয়ান্টা বলা হয়। তাহলে এইটাই হচ্ছে ওনার তত্ত্বের মূল কথা। তাহলে এটা আমি ছোট করে এক লাইনে লিখে রেখেছি, আর এগুলো পরীক্ষার পারপাসে লিখতে হয় না, এগুলো আমি জানার জন্য বলছি। এখানে অনেকগুলি কোয়ান্টামকে একত্রে কোয়ান্টা বলে, একটি কোয়ান্টাম বিশিষ্ট আলোর বিকিরণকে একটি ফোটন বলি বা ফোটন হিসাবে ধরি। নিউ কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণের ফোটনের শক্তি হবে এইচ নিউ, একটি ফোটনের শক্তি হবে এইচ নিউ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এই যে প্যাকেটগুলোর যে শক্তি কখনো 5H নিউ কখনো 7H নিউ হচ্ছে, অর্থাৎ এক কথায় n ইন্টু এইচ নিউ হচ্ছে। এনটা কি পূর্ণ সংখ্যা, একটা 5 7 এইরকম কিছু ভ্যালু হতে পারে। তাহলে এইচ নিউর পূর্ণ সংখ্যার সরল গুণিতক এটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে এনার্জি কোয়ান্টাইজড এই ধারণাটা এখান থেকে মূলত পাওয়া যাচ্ছে। শক্তি কোয়ান্টায়িত মানে কতগুলি বিচ্ছিন্ন মানের শক্তি হওয়া সম্ভব, কার? ওই কোয়ান্টার শক্তি কতগুলি বিচ্ছিন্ন মানের হতে পারে, যে কোনো মানের হবে না। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল ইউনিট যেটাকে বলছি শক্তির, আমি এখানে দেখাচ্ছি এরকম একটা মিষ্টি দিয়ে, তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এটার ভগ্নাংশ কখনো সম্ভব নয়, এটা একটা পূর্ণ সংখ্যা হিসাবে আমাদের ধরতে হবে, এটার ভাঙা অংশ কখনো সম্ভব নয়। এখানে কোয়ান্টাম ফিজিক্সে এই কথাই বলা হয়েছে মূলত। তাহলে এখানে একটা জিনিস জানতে পারলাম, কোয়ান্টা আর কোয়ান্টাম হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, মূল একক যেটা, আর অনেকগুলি কোয়ান্টাম মিলে কোয়ান্টা মানে বড় প্যাকেট, আর কোয়ান্টাম মানে এখানে শক্তির ছোট্ট একটা একক বা ছোট্ট প্যাকেট, ছোট্ট শক্তির ইউনিট। এখানে নিউ কম্পাঙ্কের উৎস থেকে যে কোয়ান্টামগুলো নির্গত হয় তাদের শক্তি হবে এইচ নিউ, যাকে আমরা ফোটন হিসাবে ধরে থাকি। তাহলে এখন কোশ্চেন হতে পারে ফোটন কি, এরপরে কোশ্চেন দেওয়া আছে, দেখো ফোটন কি। তাহলে ফোটন কি? কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎস থেকে, এটা তো নির্গত হয় বললাম, ফোটন তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে উৎস থেকে নির্গত হয়, এটা অবশ্যই তার কণা হিসাবে আমরা ধরছি। কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎস থেকে নির্গত, তাহলে কোথা থেকে নির্গত হয় ফোটন? তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎস থেকে নির্গত হয়। ভরহীন নিস্তড়িত আলোর বেগে চলমান ছোট ছোট শক্তির প্যাকেটগুলিকে আমরা ফোটন বলি। তাহলে ভরহীন মানে স্থির অবস্থায় ফোটনের ভর এটাকে 0 ধরা হয়, ভরহীন। অর্থাৎ আমি আসছি এর বিশ্লেষণে, স্থির অবস্থায় এর ভর থাকে না, নিস্তড়িত এর কোনো আধান নেই, ফোটনের কোনো আধান নেই, আলোর বেগে চলমান, এটা কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগে গতিশীল হয়। ছোট ছোট শক্তির প্যাকেট, আমি বললাম ফান্ডামেন্টাল একবারে ছোট্ট শক্তির প্যাকেট, তো সেই রকম শক্তির প্যাকেটগুলিকে আমরা ফোটন বলে থাকি। তাহলে ফোটন ছোট শক্তির প্যাকেট, আর কোয়ান্টা হচ্ছে বড় শক্তির প্যাকেট। তা এখন এটাই হচ্ছে ফোটন কি, তার ডেফিনেশন আকারে লিখলে এরকম লিখতে হবে, ফোটন কি। আবারও বলে দিচ্ছি, কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎস থেকে নির্গত ভরহীন নিস্তড়িত আলোর বেগে চলমান ছোট ছোট শক্তির প্যাকেটগুলিকে আমরা ফোটন বলি। তাহলে ফোটন কি এটা জানলাম। তো ফোটনের এরপরে ধর্ম বা বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। এখান থেকে পরীক্ষাতে প্রায়ই কোশ্চেন দেওয়া থাকে, অর্থাৎ ফোটনের এই ধর্ম যে কোনো একটা তুলে কোশ্চেন করতে পারে। তাহলে প্রথম বৈশিষ্ট্য এখানে লিখে রেখেছি, দেখো শূন্যস্থানে ফোটনের বেগ শূন্যস্থানে আলোর বেগের সঙ্গে সমান। তাহলে আলোর বেগ কত শূন্যস্থানে? 3
3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্যস্থানে আলোর বেগ, তাহলে শূন্যস্থানে ফোটনের বেগও ওটাই হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফোটনের স্থির ভর শূন্য, ফোটনের স্থির ভর শূন্য অর্থাৎ স্থির অবস্থায় ফোটনের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে ফোটনের স্থির ভর শূন্য, রেস্ট মাস ইংরেজিতে বলছি আমরা, ফোটনের রেস্ট মাস 0, অর্থাৎ স্থির অবস্থায় ফোটনকে পাওয়া যাবে না, স্থির অবস্থায় ফোটনের অস্তিত্ব থাকে না, এর মানে এটাই বলা হচ্ছে। ফোটনের জড়ত্বীয় ভর, তাহলে মুভিং কন্ডিশনে এর ভর আছে, তো তার ভর কত হবে? আমরা আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী জানি, আপেক্ষিকতাবাদ তত্ত্ব যেটা বলছে ভরের সঙ্গে শক্তির সম্পর্ক E m × c² বা m সমান E/c²। আবার নিউ কম্পাঙ্কের কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিকিরণের উৎস থেকে নির্গত ফোটনের শক্তি E সমান কত হয়? hν/c², বা যদি আমরা এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? নিউ সমান হয় c/λ, নিউ সমান c/λ, আর এখানে c², তাহলে এই c² এটা হলে কত হবে? এটা /λc। তাহলে ফোটনের ভর হবে h/λc, ফোটনের ভর h/λc। দেখো এখানে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এইচএসে পড়েছে অনেকদিন আগে, তোমাদের জন্মেরও অনেকদিন আগে। আর এখানে এইটা ফোটনের স্থির ভর, এটাও এইচএসে পড়েছে 2006-এ। এটাও পড়েছে এই ফোটনের জড়ত্বীয় ভর, এইটা এই যে রাশিমালাটা m, এটা পড়েছে AIPMT, অর্থাৎ যেটা এখন নাম হয়েছে নিট বলে, AIPMT-তে দিয়েছিল 2006-এ দিয়েছিল। তাহলে ফোটনের 3টি ধর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নেক্সট পেজে যাওয়ার আগে তাহলে 3টি ধর্ম কি কি হলো? তার বেগ সম্পর্কিত একটি ধর্ম আমরা বললাম, তার বেগ শূন্যস্থানে হলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এর রেস্ট মাস 0, m0 = 0, আর জড়ত্বীয় ভর h/cλ, এই 3টি ধর্ম। নেক্সট আমরা কি দেখছি দেখো, নিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের শক্তি। তাহলে শক্তি আমরা বললাম E সমান hν, নিউ কম্পাঙ্কের ফোটনের শক্তি E সমান hν। তাহলে ফোটন আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ফোটন মানে ওই ছোট শক্তির প্যাকেটগুলো, ছোট শক্তির প্যাকেট, আর কোয়ান্টাম মানে বড় শক্তির প্যাকেট, তার মধ্যে অনেকগুলো ফোটন বা কোয়ান্টাম থাকতে পারে। তাহলে E সমান hν বা hc/λ, তাহলে ফোটনের শক্তি hν হতে পারে, অথবা নিউ সমান c/λ লিখলে hc/λ এই ফর্মে লেখা যেতে পারে। ফোটনের ভরবেগ, এটাও পড়েছে দেখো, ফোটনের শক্তি দিয়ে কোশ্চেন ছিল HS 9-এ। আর ফোটনের ভরবেগ p দিয়ে লিখছি, মোমেন্টাম p। তো এর ভরবেগ সংক্রান্ত বিষয়টা একটু জানতে গেলে আমাদের আপেক্ষিকতাবাদের একটা সূত্র আছে, যদিও এটা আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে, তবে এগুলো পরীক্ষার পারপাসে খুব প্রয়োজন নেই, কিন্তু কোথা থেকে এলো জাস্ট একবার দেখে রাখবেন। E² = p²c² প্লাস m0² c⁴, এটা আপেক্ষিকতাবাদ তত্ত্বের একটি সূত্র বলা যেতে পারে। অর্থাৎ যেসব কণার বেগ আলোর বেগের কাছাকাছি, আলোর যে গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্যস্থানে, তো ওই বেগের কাছাকাছি সেই সব কণার ক্ষেত্রে সাধারণ সূত্র, মানে আমরা গতিশক্তির যে সূত্র হাফ m v² জানি, সেই সব সূত্রগুলো কার্যকরী হয় না। সেই সব কণার ক্ষেত্রে আপেক্ষিকতাবাদ তত্ত্ব কার্যকর হয়। তাহলে আপেক্ষিকতাবাদ তত্ত্ব যখন কার্যকর হয় তখন শক্তির সঙ্গে ভরবেগ এবং তার রেস্ট মাসের মধ্যে সম্পর্ক এরকম একটা আছে। তো এই যে সম্পর্ক থেকে আমরা ফোটনের ব্যাপারে বলবো, ফোটন যেহেতু আলোর বেগে গতিশীল, তাহলে ফোটন আপেক্ষিকতাবাদ তত্ত্ব মেনে চলবে। তাহলে ফোটনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, রেস্ট মাস m0 = 0, তাহলে
ই স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে পি স্কোয়ার সি স্কোয়ার। যেহেতু এম জিরো ইকুয়াল টু জিরো, ফোটনের রেস্ট মাস জিরো, এখনই আমরা বলে এসছি ওই আগে 2 নম্বর বৈশিষ্ট্যতে যেটা দেওয়া ছিল। তাহলে এখানে রেস্ট মাস জিরো হলে তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার, বা ই সমান পি ইন্টু সি। তাহলে পি সমান কত হবে? ই বাই সি। পি সমান ই বাই সি, আর কোনো অসুবিধা নেই। ই বাই সি, ই সমান হয় কি এইচ নিউ বাই সি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি নিউ সমান সি বাই ল্যামডা, একটা সি, তাহলে সিটা কেটে গেল, তাহলে পি সমান এইচ বাই ল্যামডা। তাহলে মোমেন্টাম এইচ বাই ল্যামডা, এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম। এটাও পড়েছে আইএসসি, অর্থাৎ ওই এটা একটা হায়ার সেকেন্ডারি বোর্ড আইএসসি, এটা 97 93-তে দিয়েছে, সিবিএসসিতে 87-এ দিয়েছিল, এইচএসসি আমাদের এখানকার বোর্ডে 6 এবং 7-এ এই কোশ্চেনটি দেওয়া ছিল। অর্থাৎ বুঝতেই পারছ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ফোটনের ভরবেগ কত, তাহলে পি সমান এইচ বাই ল্যামডা। নেক্সট, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে ফোটনের কম্পাঙ্কের এবং শক্তির কোনো পরিবর্তন ঘটে না। তাহলে ফোটন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে পারে, যেমন ধরো বায়ু মাধ্যমে যাচ্ছিল, তার পরে হয়তো কাঁচের মধ্যে প্রবেশ করলো, যেমনভাবে আলো প্রবেশ করে তেমনি ফোটনও প্রবেশ করবে। তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে ফোটনের কম্পাঙ্কের এবং শক্তির কোনো পরিবর্তন ঘটে না। তাহলে ফোটনের কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না, কম্পাঙ্কের না পরিবর্তন ঘটলে শক্তিরও কোনো পরিবর্তন ঘটবে না। তারপরের বৈশিষ্ট্য, বিভিন্ন মাধ্যমে ফোটনের বেগ বিভিন্ন হয়। তাহলে ফোটনের বেগ এটা বায়ু মাধ্যমে যা হয়, কিন্তু কাঁচের মধ্যে ফোটনের বেগ একই হবে না, তাহলে ফোটনের বেগ ভিন্ন হয়ে যাবে। তাহলে বিভিন্ন মাধ্যমে ফোটনের বেগ বিভিন্ন রকম হবে। তাহলে ফোটনের বেগ যদি বিভিন্ন হয়, তরঙ্গ দৈর্ঘ্যও বিভিন্ন হবে, কম্পাঙ্কটা সেম থাকবে, একই থাকবে। তাহলে ফোটন, তাহলে এটা ধরো এয়ার মাধ্যমে একটা ফোটন যাচ্ছিল, এদিকে গতিশীল, যখন এখানে প্রবেশ করলো ফোটন, তখন তার কম্পাঙ্কটা এটার কোনো পরিবর্তন হবে না। এখানে নিউ কম্পাঙ্ক ছিল, এখানেও নিউ কম্পাঙ্ক। এটা গ্লাসে প্রবেশ করছে, ধরো গ্লাস, এটা ছিল এয়ার থেকে গ্লাসে যখন যাচ্ছে, তাহলে এখানে নিউটা সেম আছে। কোনটা কোনটা চেঞ্জ হচ্ছে? ভি ছিল, এখানে ভি প্রাইম হলো, এটা ভিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। দ্বিতীয়ত ওয়েভ লেংথ, এটা ল্যামডা ছিল, এখানে ধরো এটা ল্যামডা প্রাইম হলো। তাহলে এইগুলো চেঞ্জ হবে, ভেলোসিটি, ওয়েভ লেংথ এগুলো চেঞ্জ হবে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্কটা একই থাকবে। তারপরের বৈশিষ্ট্য দেখো, কোনো তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা ফোটন বিক্ষিপ্ত হয় না বা প্রভাবিত হয় না, যা প্রমাণ করে ফোটন নিস্তড়িত। তাহলে ফোটন নিস্তড়িত কণা, তাহলে এটা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা সেই কারণে প্রভাবিত হচ্ছে না। কারণ যদি আহিত কণা হতো, তাহলে এদিকে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্র দিয়ে দিই, এটা যদি আহিত কণা হয়, এদিকে যাওয়ার সময় এটা যদি পজিটিভ চার্জ যুক্ত কণা হয়, তাহলে কি হবে? নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যেত। আর যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে পজিটিভ প্লেটের দিকে বেঁকে যেত, কিন্তু এটা সোজা গতিশীল থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্র একই রকম ভাবে চৌম্বক ক্ষেত্রের মধ্যেও গতিশীল হলে ওই ফোটন কোনোভাবে বিক্ষিপ্ত হয় না। এটা প্রমাণ করে যে ফোটন নিস্তড়িত কণা। ফোটনের সঙ্গে কণার সংঘর্ষে মোট শক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে ফোটন যখন কোনো কণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে ওই ফোটনের শক্তি ওই কণাতে স্থানান্তরিত হতে পারে। তো এক্ষেত্রে দুটো জিনিস, মোট শক্তি, তাহলে ফোটনের শক্তি, কণার শক্তি, এদের যে সমষ্টি, আর এদের যে ভরবেগ আগে এবং পরে, অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ এবং মোট শক্তি, এটা কিন্তু সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে ফোটন সংখ্যা ধ্রুবক নাও হতে পারে, কিন্তু কন্ডিশন ওটা মোট শক্তি আর মোট ভরবেগ সবসময় আগে ও পরে। তাহলে একটা ফোটন এসে যখন একটা কণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তখন সংঘর্ষের পূর্বে কণা এবং ফোটনের মোট শক্তি সংঘর্ষের পরে কণা এবং ফোটনের মোট শক্তির সঙ্গে সমান হবে। এবং
সেটা পরে ফোটন উৎপন্ন হতে পারে, নাও হতে পারে, আবার বেশি হতে পারে, কম হতে পারে, সেগুলো বিষয় নয়। মোট শক্তি আগেও পরে সেম থাকবে, আর ভরবেগটাও সংরক্ষিত থাকবে আগে এবং পরে। এই কথাটাই বলা হয়েছে এখানে। কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎস থেকে 1 সেকেন্ডে নিউ কম্পাঙ্কের n সংখ্যক ফোটন নির্গত হলে বিকিরিত আলোর ক্ষমতা। তাহলে 1 সেকেন্ডে যদি কোনো উৎস থেকে, এটা একটা সোর্স থেকে ফোটন অনেকগুলো নির্গত হচ্ছে, তাহলে আমি ধরলাম n সংখ্যক ফোটন নির্গত হয়েছে এই উৎস থেকে, এটা সোর্স। তো একটি ফোটনের শক্তি হয় h নিউ, এটা নিউ কম্পাঙ্কের আলোক উৎস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎস। তাহলে এখান থেকে যে ফোটনগুলো নির্গত হচ্ছে তাদের শক্তি, প্রত্যেকটা শক্তি হবে h নিউ করে, প্রত্যেকটি শক্তি হবে h নিউ। তাহলে এখান থেকে যদি n সংখ্যক ফোটন নির্গত হয়, 1 সেকেন্ডে n সংখ্যক ফোটন নির্গত হয়েছে, তাহলে মোট শক্তি কত হবে? তাহলে n ইন্টু h নিউ। 1 সেকেন্ডে n সংখ্যক ফোটন নির্গত হয়েছে, তাহলে n সংখ্যক ফোটনের শক্তি এটা। তাহলে বিকিরিত যে শক্তি, এইভাবে যে শক্তিটা বিকিরিত হয়েছে, তো সেই বিকিরিত শক্তির ক্ষমতা বা বিকিরিত আলোর ক্ষমতা, এখানে যে আলোক শক্তি বা এখানে তড়িৎচুম্বকের শক্তি যেটা বিকিরিত হয়েছে তার ক্ষমতা যদি আমরা p দিয়ে লিখি, ক্ষমতা ইংরেজি হচ্ছে পাওয়ার, সে কারণে আমরা যদি এটাকে p দিয়ে লিখি তাহলে কি হবে? p ইকুয়াল টু মোট শক্তি বাই টাইম, এটা হয়। ক্ষমতা সমান কার্য বাই সময়, কার্য মানে শক্তি বাই সময়। তাহলে শক্তি বলতে এখানে n ইন্টু h নিউ, এই পরিমাণ শক্তিতে এই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে, ডিভাইডেড বাই t হচ্ছে 1 সেকেন্ড, তাহলে ক্ষমতা হবে n ইন্টু h নিউ। তাহলে কোনো তড়িৎচুম্বকীয় উৎস বা আলোক উৎস থেকে 1 সেকেন্ডে নিউ কম্পাঙ্কের n সংখ্যক ফোটন নির্গত হলে বিকিরিত আলোর ক্ষমতা কত হবে? p সমান n ইন্টু h নিউ, বা এটাকে কেউ লিখতে পারে n ইন্টু hc বাই ল্যামডা, এইভাবেও লিখতে পারে। তাহলে ফোটনের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা জেনে ফেললাম। এগুলো থেকেই বলছি যে বিভিন্নভাবে ছোট প্রশ্ন দিয়ে থাকে। 1 নম্বরের যে প্রশ্নগুলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা এখন পড়বে এইবারে, তো সেগুলোর মধ্যে থেকে কোনো একটা কোশ্চেন, এই কোশ্চেনগুলোই হতে পারে। তো গুরুত্ব সহকারে তাহলে এগুলো পড়তে হবে। তাহলে আমরা ফোটনের 10টি বৈশিষ্ট্য এখানে দেখলাম। এর উপর থেকে দু একটি ছোট প্রশ্ন উত্তর আমরা দেখে নিই। 0.01 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের ভরবেগ কত? তাহলে ফোটনের ভরবেগ কত ছিল? p সমান h বাই ল্যামডা। ফোটনের ভরবেগ p সমান h বাই ল্যামডা। তাহলে p সমান যদি h বাই ল্যামডা হয়, এখানে প্রশ্নে দেওয়া আছে 0.01 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের ভরবেগ। তাহলে 0.01 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডার মান দেওয়া আছে 0.01 আর্মস্ট্রং। তো এই আর্মস্ট্রংয়ে রাখলে প্রবলেমটা সলিউশন করা যাবে না, এটা এসআই ইউনিট নয়, ফান্ডামেন্টাল ইউনিট নয়। তাহলে এটাকে আমাদের এসআই ইউনিট, তার যে লেংথের ফান্ডামেন্টাল ইউনিট আছে সেটাতে কনভার্ট করে নিতে হয়। 1 আর্মস্ট্রং ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে 0.01 আর্মস্ট্রং ইকুয়াল টু 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে p সমান কত হবে? h এর মান বসাতে হবে। h এর মান 6.62 অ্যাপ্রক্স। কেউ শুধু 6.6ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা অর্ডারটা মোটামুটি দেখে নেব। ক্যালকুলেটর ইউজ করতে না দিলে আমাদের তো এগুলো মুখেই করতে হবে, তো সেক্ষেত্রে অনলি 6.6 ধরলেও কোনো অসুবিধা হবে না। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এটা। তাহলে এটা দেখতে পাচ্ছ কত আসবে? এটা 6.62, এটা পয়েন্টের পর দুটো শূন্য, দুটো সংখ্যা, এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা, তাহলে আউট হয়ে গেল পয়েন্টটা। তাহলে 662 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা -10 উপরে গেলে এটা +10 হয়ে যাবে, মানে এটা তাহলে 24 আসবে।
আর যদি আমরা দশমিক সরাই, একটার পরে দশমিক রাখতে চাই, তাহলে 6.62 ইন্টু 10⁻⁻22, কারণ দুটো জিরো এখানে, দুটো জিরো নিচে দিয়ে ডিভাইড করতে হবে, মানে 100 দিয়ে ডিভাইড করলে এটা আসবে। অর্থাৎ এখান থেকে -24 আছে, 22 আসবে এত। তাহলে এর কার ইউনিট বের করছি? ভরবেগের। ভরবেগ, ভর আর বেগ, ভরের ইউনিট হচ্ছে কেজি, বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, এভাবে লিখতে পারো, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এইভাবে আমরা সলিউশন করব। এখানে আমি সলিউশনটা বিস্তারিত করছি, অনেকটা সময় হয়তো লাগছে, তো তোমরা কেউ ভাবতে পারো যে এত সময় ধরে এই সলিউশনটা করতে হবে। এটা তোমরা যখন বসাবে তখন ঝটপট করে এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে, তখন কাউকে বোঝাতে হবে না, নিজে বুঝতে পারলেই এগুলো বসিয়ে দিলে তাড়াতাড়ি সমাধান করা যাবে। এরপরে কি দেখতে পাচ্ছি, লাল ও নীল বর্ণের আলোর ফোটনের মধ্যে কোনটি বেশি শক্তি সম্পন্ন? লাল নীল সবুজের খেলা। এবার আমরা দেখি কি হয়, কি ব্যাপার। লাল নীল বর্ণের আলোর ফোটনের মধ্যে কোনটি বেশি শক্তি সম্পন্ন? তাহলে ফোটনের শক্তি যেটা দেখলে ই সমান এইচ নিউ। যদি কারোর ফ্রিকোয়েন্সি মনে রাখা সম্ভব হয় তাহলে সে ফ্রিকোয়েন্সি দিয়ে মনে রাখবে, না হলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও মনে রাখতে পারো, নিউ সমান c/λ। তাহলে দেখো আমাদের এখানে লাল আর নীল দুটো কালার। আমরা ওয়েভ লেংথের দিক থেকে জানি যে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা এটা রেড, এটা গ্রেটার দেন, এটা হচ্ছে, এটা কি আছে, নীল, ব্লু। এটা ব্লু কালারের লাইটের ওয়েভলেংথের থেকে রেড কালারের লাইটের ওয়েভলেংথ বেশি হয়। তাহলে দেখো রেডের ওয়েভলেংথ বেশি, তাহলে ল্যামডার মান যদি বেশি হয়, এটা তো নিচে রয়েছে এখানে, তাহলে ল্যামডা বেশি যদি হয় তাহলে ভাগফল যা হবে, মানে ইর মান যেটা আসবে, তাহলে ল্যামডা যার ক্ষেত্রে কম তার ক্ষেত্রে ইর মান বেশি হবে। সেক্ষেত্রে যেহেতু এটা এই কন্ডিশনটা, তাহলে আমরা লিখতে পারি ই আর বা রেড লেস দেন ই ব্লু, এভাবে লিখতে পারি। যেহেতু ল্যামডার সঙ্গে ইর সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, তাহলে যার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার ক্ষেত্রে শক্তি কম হবে। রেডের তরঙ্গ দৈর্ঘ্য ব্লুর থেকে বেশি, তাই রেডের এনার্জিটা ব্লুর থেকে কম হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে তাহলে তার শক্তিটা কম, তাহলে এটা রেডের শক্তিটা ব্লুর থেকে কম, নীল বর্ণের ফোটনের শক্তি বেশি। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো একদম 1 নম্বরের প্রশ্ন, সিবিএসসি 93-তে পড়েছে, উপরের কোশ্চেনটিও সিবিএসসি 90-তে পড়েছে। 3 নম্বর দেখো এখানে কি কোশ্চেন, দৃশ্যমান আলোক অপেক্ষা এক্স রশ্মির শক্তি বেশি কেন? একই লজিক আমি এটা দিয়ে কিভাবে ব্যাখ্যা করছি দেখো। এবার যদি ওয়েভলেংথের বিচার করি আমরা, দৃশ্যমান আলো ভিজিবল লাইটের যে ওয়েভলেংথ, সেটা এক্স রে ওয়েভলেংথের থেকে অনেক বেশি, ল্যামডা এক্স রে। ভিজিবল লাইটের ওয়েভলেংথ কত? প্রায় 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। এবারে ওটা বিভিন্ন বইতে সামান্য কিছু পার্থক্য করে লেখা থাকে, তা আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিচ্ছি ভিজিবল লাইটের ক্ষেত্রে। কিন্তু এক্স রের ক্ষেত্রে 1 অ্যাংস্ট্রম এর কাছাকাছি। তাহলে ওর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় ভিজিবল লাইটের ওয়েভলেংথ অনেকটাই বেশি। তাহলে এর যদি ওয়েভলেংথ বেশি হয় কার, ভিজিবলের ক্ষেত্রে, তাহলে এনার্জি কি হবে? এর কম হবে। এক্স রের ক্ষেত্রে ওয়েভলেংথ কম, তাহলে এনার্জি কি হবে? বেশি হবে। তাহলে ল্যামডা ভিজিবল গ্রেটার দেনও বলতে পারি, অর্থাৎ অনেকটাই বড়। তো সেক্ষেত্রে ই ভিজিবল লেস দেন ই এক্স রে। সেই কারণে এক্স রশ্মির থেকে ভিজিবল লাইটের শক্তিটা অনেক কম। নেক্সট কোশ্চেন, এবারে আমরা আলাদা একটি টপিকে চলে যাচ্ছি। এত সময় আমরা আলোচনা করলাম ফোটন এবং তার বৈশিষ্ট্য নিয়ে। এখন যেটা আলোচনা করব সেটা হলো কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এটা কি?
এটা এইচএসে পড়েছে প্রিভিয়াস ইয়ারে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়েও আমাদের খুব ধৈর্য সহকারে ভালো করে বুঝতে হবে। তো কার্য অপেক্ষক কি? তা তোমরা এর আগে মুক্ত ইলেকট্রন কথাটা হয়তো অনেকে শুনেছ। মুক্ত ইলেকট্রন কি ছিল? যে একটা পরমাণু, আমরা জানি কোনো পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু থাকে, এটা ছোট পরমাণুকে আবার ভাঙা যায়। ভাঙলে কি থাকে? পরমাণুর কেন্দ্রক বলে একটা বিষয় থাকে, আমি এটা বড় করে এঁকে দেখাচ্ছি, এটা সেন্টার। এখানে থাকে প্রোটন আর নিউট্রন, এই দুই ধরনের কণা। বাইরে এরকম কতগুলি কক্ষপথ থাকে, সেখানে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে, সেগুলো ঘোরে। তো এইভাবে নিউক্লিয়াসের কাছের থেকে দূরের দিকের কক্ষপথগুলোতে ইলেকট্রন ক্রমান্বয়ে ভর্তি হয়ে থাকে। এই দূরের দিকে যে ইলেকট্রনগুলো থাকে, অর্থাৎ দূরের দিকের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, তাদের সঙ্গে নিউক্লিয়াসের একটু টান কম থাকে। এদের ফ্যামিলি তো বড় ফ্যামিলি, তো ফ্যামিলির এই হচ্ছে হেড। তো হেডের সঙ্গে ওই দূরে যারা থাকে তাদের সঙ্গে একটু টান কম হয়। অনেক সময় হয় কি, সাধারণ তাপমাত্রায় ওই দূরের দিকে থাকা ইলেকট্রনগুলো যে শক্তি পায়, তাতে ওরা কি করে, এই টান ছেড়ে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাবে কোথায়? তো একটা এই মেটাল সারফেসের মধ্যে অনেক অ্যাটমের মধ্যে থেকে কোনো ইলেকট্রন তার নিউক্লিয়াসের টান ছেড়ে বেরিয়ে গেছে। তো বেরিয়ে এই মেটাল সারফেসের মধ্যেই থাকবে, এখানে ঘুরে বেড়াবে। তো টান নেই নিউক্লিয়াসের সঙ্গে, যার কারণে সে বেরিয়ে এই মেটাল সারফেসের মধ্যেই ঘুরে বেড়াবে। তো এই যে ইলেকট্রনগুলো যাদের সঙ্গে নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বা বন্ধন সেভাবে নেই, তাদেরকে আমরা মুক্ত ইলেকট্রন বলে থাকি। তো মুক্ত ইলেকট্রন ওই মেটাল সারফেসের মধ্যেই থাকবে, ওখানেই ঘুরে বেড়াবে। তো বিষয়টাকে আমরা একটা জলাশয়ে কিছু মাছের সঙ্গে কম্পেয়ার করি। তো জলাশয় আছে, অনেক বড় জলাশয়, সেখানে অনেক মাছ আছে। তাহলে সেই মাছগুলো কি হবে, ইতস্ততভাবে ওই জলাশয়ের মধ্যে ঘুরে বেড়াবে। তো এখানেও ইলেকট্রনগুলো এই সারফেসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এরা তো সহজে কি বেরিয়ে আসবে? না, একদম না, ওরা সহজে বেরোবে না, বা ওদেরকে সহজে কোনো দিকে গতিশীল করাও যাবে না। যেমনভাবে ওই মাছগুলো পুকুর ছেড়ে বা ওই জলাশয় ছেড়ে সহজে কিন্তু লাফ দিয়ে উপরে চলে আসবে না, বা ওদেরকে ইচ্ছা হলে আমরা ধরতে পারবো, কিন্তু আমাদের কিছু টেকনিক ইউজ করতে হবে, তবে ওদেরকে আমরা ধরতে পারবো, না হলে সহজে কিন্তু ধরা যাবে না। তাহলে এখানেও একই, যে এই ইলেকট্রনগুলোকে যদি এই মেটাল সারফেস থেকে বের করতে হয়, এখান থেকে যদি এদেরকে বের করতে হয়, তাহলে বিশেষ কিছু টেকনিক ইউজ করতে হবে। সেই টেকনিক ইউজ করে এই ইলেকট্রনগুলোকে বের করতে হবে। তো টেকনিক ইউজ করা মানে কি, সেখানে কিছু শক্তি খরচ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ওই মাছগুলোকে ধরতে গেলে যেমন কিছু শক্তি আমাদের খরচ করতে হবে, বিভিন্ন টেকনিক ইউজ করে শক্তিটা আমরা খরচ করি। একই প্রসেস এখানেও, এই মেটাল সারফেস থেকে ইলেকট্রনগুলোকে বের করতে গেলে অবশ্যই আমাদের কিছু টেকনিক ইউজ করতে হবে, অর্থাৎ কিছু উপায়ে শক্তি খরচ করে ইলেকট্রনগুলোকে আমাকে বের করতে হবে। তো এই টেকনিক বা শক্তি খরচের যে পদ্ধতিগুলো 4 রকম হয়। তো এই পদ্ধতি নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো এইচএসসি সিলেবাসের অন্তর্গত নয়, এখান থেকেও কোশ্চেন খুব একটা থাকবে না। এগুলো আমি নিট বা জির জন্য যখন আলোচনা করব, সেই ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে যেটা আমাদের সিলেবাসে আছে সেটা নিয়েই মূলত আলোচনা করি, সেটা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক কি? তাহলে এই যে ইলেকট্রনগুলোকে বের করতে গেলে এখানে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, মানে একটি ইলেকট্রনকে কোনো ধাতব পৃষ্ঠ থেকে বের করার জন্য ন্যূনতম যে শক্তি, মিনিমাম এনার্জি যেটা দরকার, সেটাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হবে। এটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন মানের হয়। এই জন্য সংজ্ঞাতে আমরা বলছি, কোনো ধাতব পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে নিঃসৃত করতে বা বের করতে ন্যূনতম যে শক্তি দরকার, সেটাকে আমরা ওই ধাতুর কার্য অপেক্ষক বলি। যেহেতু বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম,
বলে ধাতুর কেন, অধাতুর কি হবে না? না, অধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে অধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক বিষয়টা ওভাবে আমাদের বলা যাবে না। তাহলে অধাতু থেকে ইলেকট্রন বের করা ওইভাবে যাবে না। তাহলে কার্য অপেক্ষকের ডেফিনেশন এখানে লিখে রেখেছি, এটা যে কোনো বইতেও পেয়ে যাবে। একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতু পৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসে তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হয়। যেটা আমি বললাম ধাতব পৃষ্ঠ থেকে বের করতে, আর এখানে লেখা আছে যে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসবে, তো দিলে বেরিয়ে আসবে শক্তি, তো বিষয়টা একই। তাহলে এই কার্য অপেক্ষক যেটা আছে, তাহলে একটা ধাতুর ক্ষেত্রে এই কার্য অপেক্ষকের মান নির্দিষ্ট। তুমি কোন টেকনিকে ওই ইলেকট্রনটাকে বের করেছো ওটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে কত এনার্জি লাগবে, অর্থাৎ ওই কার্য অপেক্ষকের মান কি হবে, এটা একটা ধাতুর প্রকৃতির উপরে নির্ভর করছে। তাই কার্য অপেক্ষককে আমরা কি সিম্বল দিয়ে লিখতে পারি? φ0 অথবা W। কার্য অপেক্ষক এটা কিছু পরিমাণ শক্তিকে বোঝাচ্ছে, এটাকে আমরা φ0 অথবা W সিম্বল দিয়ে লিখে থাকি, এবং এর যে একক সেটা শক্তির এককের সঙ্গে সমান হবে। তাহলে বলবে জুল লিখবে, তবে জুল শক্তির যে এককটি এখানে ব্যবহার হয় না, এখানে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট শক্তির একক। তাহলে এখন দেখি এই যে কার্য অপেক্ষক কি বললাম? একটা ধাতব পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে বের করতে, ধাতব পৃষ্ঠ থেকে বের করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকেই আমরা কার্য অপেক্ষক বলছি। তাহলে কার্য অপেক্ষক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর ধাতব পদার্থের প্রকৃতির উপরে। প্রকৃতি মানে ধাতুটা কি দিয়ে তৈরি, তামা, লোহা, না অ্যালুমিনিয়াম, না অন্য কিছু, ধরো সোডিয়াম, না কি ধাতু, এটা তার উপর নির্ভর করবে কার্য অপেক্ষকের মান কি হবে। আর ধাতব পদার্থের পৃষ্ঠের অবস্থার উপরে, ধাতব পদার্থের পৃষ্ঠের অবস্থা বলতে এখানে ওর উপরে কিছু দেওয়া আছে কিনা, কিছু জমে আছে কিনা, তো সেগুলোর উপর কিছুটা নির্ভর করে। আর 3 নম্বর ধাতব পৃষ্ঠের উষ্ণতার উপরে। যদি ও প্রথমেই গরম হয়ে থাকে তাহলে দেখবে যে সামান্য শক্তি দিলেই ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, আর যদি ঠান্ডা থাকে তাহলে অপেক্ষাকৃত বেশি শক্তি দিতে হবে ওখান থেকে ইলেকট্রন বের করার জন্য। অর্থাৎ ধাতব পৃষ্ঠের উষ্ণতাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। তাহলে 3টি বিষয়ের উপর কার্য অপেক্ষকের মান নির্ভর করতে পারে। তো আমরা জানলাম তাহলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে গেলে একটা ন্যূনতম শক্তি দিতে হয়, যাকে আমরা কার্য অপেক্ষক বলি। শক্তিটা আমরা বললাম বিভিন্ন উপায় দিয়ে থাকি, উপায়গুলো আমি পরে ওই অ্যাডভান্স কোনো স্টাডির ক্ষেত্রে আলোচনা করব বললাম। আর এখানে যেটা আমাদের সিলেবাসে প্রায় সেমিস্টার 4-এর সিলেবাসে যেটা আছে, তো সেটা হচ্ছে আলো ফেলে ধাতব পৃষ্ঠে শক্তি দিয়ে ইলেকট্রন কি করে বের করা যায়। তাহলে কি করে বের করা যায় সেটা আমরা দেখব বিস্তারিতভাবে। এছাড়া আলো ফেলে ইলেকট্রন বের করার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো আলোক তড়িৎ ক্রিয়া। আলো ফেলে ধাতব পৃষ্ঠে আলো ফেললাম, সেখান থেকে ওই আলো মানে কি ফোটন কণা, তো সেটা যখন পড়বে ধাতব পৃষ্ঠে, ওখান থেকে যখন ইলেকট্রন বেরোবে সেই যে ঘটনা সেটাকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বলবো। তাহলে এখানে একটা টেকনিক লাগিয়ে আমরা বিষয়গুলো আলোচনা করব, সেটা হচ্ছে আলো ফেলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের নিঃসরণ। এটাই হচ্ছে একটা টেকনিক। তো সেই ঘটনাটাকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া বলে থাকি। তো এই আলোক তড়িৎ ক্রিয়া বিষয়টা খুব সহজ বুঝলাম, যে আলো ফেলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে এই যে উপরে লাইট জ্বলছে, তাহলে এটা একটা ধাতব পৃষ্ঠ, তাহলে লাইট পড়ছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, এটাই বলতে চাইছি না। এখানে যদিও আলো এসে পড়ছে, ভালো কথা, এখান থেকে কিন্তু ইলেকট্রন কোনো বেরোচ্ছে না, আর ইলেকট্রন তো খালি চোখে ওইভাবে দেখতে পাবো না, তো এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছেও না। তাহলে কেন? এখানে তো বললাম যে ধাতব পৃষ্ঠে আলো পড়লেই সেখান থেকে ইলেকট্রন বেরোতে পারে। তো এখানে আলো পড়ছে, আলো পড়া মানে তো ফোটন কণা এসে এখানে পড়ছে, তাহলে ফোটন কণা যখন পড়বে এখান থেকে তাহলে তো ইলেকট্রন বেরিয়ে যাবে ফোটনের শক্তিটা পেয়ে। না, এটা হবে না, এর কারণ আছে। কারণ কি? তাহলে আমি বললাম ওই কার্য অপেক্ষকের কথা। তাহলে একটা ধাতুর ক্ষেত্রে একটা মিনিমাম শক্তি দিতে হয় ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য। তাহলে এই যে মিনিমাম শক্তিটা, তাহলে সেটা বিভিন্ন ধাতব পৃষ্ঠের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়।
তাহলে এই যে আলো এসে পড়ছে ধাতব পৃষ্ঠে, ওই যে আলোর যে ফোটন, এই যে দৃশ্যমান আলোর যে ফোটন, এর শক্তি যেটা, সেটা এই সাধারণ যে ধাতু আমাদের তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ করার জন্য যথেষ্ট নয়। তাহলে এই ফোটনের শক্তিটা কম হয়ে যাচ্ছে, যার কারণে এই ফোটন মানে এই দৃশ্যমান আলোর যে ফোটন, তো এই ফোটন এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করতে পারছে না। তাহলে এখানে থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য আরও বেশি শক্তি সম্পন্ন ফোটন এখানে তাহলে ফেলতে হবে এই সাধারণ ধাতুগুলো থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য। তো আমরা তাহলে এখানে আলোক তড়িৎক্রিয়া কি বিষয়টা আগে এবার দেখে নিই ডেফিনেশন আকারে। কোনো ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত কম্পাঙ্কের আলো আপতিত হলে ওই পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, এই ঘটনাকে আলোক তড়িৎক্রিয়া বলে। তাহলে কোনো ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত কম্পাঙ্কের, এই জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে সব ধাতুর ক্ষেত্রে সব কম্পাঙ্কের আলো বা কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ পড়লে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয় না। তাহলে উপযুক্ত কম্পাঙ্কের মানে যেটার জন্য যেটা ম্যাচ করবে। ধরো যেগুলো ক্ষার ধাতু আছে, তো আমি এখানে পরে কোশ্চেন আছে, আলোক তড়িৎক্রিয়ায় ক্ষার ধাতুগুলি উপযুক্ত কেন? এখানে এই প্রশ্নটার উত্তরে দেখো, ক্ষার ধাতুগুলি কার্য অপেক্ষকের মান কম হওয়ার কারণে দৃশ্যমান আলো ওই ধাতু থেকে সহজে ইলেকট্রন নিঃসরণ করতে পারে। ক্ষার ধাতু যে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর ক্ষেত্রে দৃশ্যমান আলোর ফোটন যদি এসে পড়ে ওখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়। কিন্তু আমাদের এই যে বাড়িতে ব্যবহার করা যেসব বাসনপত্র, তো এইগুলোর উপর দৃশ্যমান আলো পড়লে ওখান থেকে ফোটন এসে পড়লেও দৃশ্যমান আলোর ফোটন ওখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। এখানে কি করতে হবে? আরো বেশি শক্তি সম্পন্ন ফোটন ফেলতে হবে, মানে এক্স রে, গামা রেজ, এই জাতীয় ফোটন ফেললে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হতে পারে। তাই সাধারণ আলো ফেলে এইসব ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। এই জন্য এখানে ডেফিনেশনে উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কথাটা উল্লেখ থাকে। আমি এখানে উপযুক্ত কম্পাঙ্কের কথা বলেছি, কোনো বইতে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের কথাও বলা থাকতে পারে। তো এটা ভালো করে গুরুত্ব দিয়ে লিখতে হবে, বা যদি এটা প্রশ্ন থাকে এইভাবে লিখতে হবে। কোনো ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত কম্পাঙ্কের আলো আপতিত হলে ওই পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। তাহলে উপযুক্ত কেন কথাটা ব্যবহার করা হয়েছে বললাম, যে উপযুক্ত মানে যে ধাতুর ক্ষেত্রে মিনিমাম শক্তি সেই ফোটনটা দিতে পারবে সেরকম কম্পাঙ্কের ফোটন ধাতব পৃষ্ঠে ফেললে তবে ইলেকট্রন নিঃসরণ হবে। তো ইলেকট্রন নিঃসৃত হয়, এই ঘটনাকে আলোক তড়িৎক্রিয়া বলা হয়। তাহলে ইলেকট্রন নিঃসরণের যে ঘটনা সেটাকে আমরা আলোক তড়িৎক্রিয়া বলবো। তবে একটা কথা মনে রাখবে, এখানে আলোক তড়িৎক্রিয়া মানে সবসময় আলো বলতে আমরা এই দৃশ্যমান আলোকে বুঝি। তো এই আলো পড়বে, এখান থেকে ইলেকট্রন বেরোবে। সবসময় দৃশ্যমান আলো ফেলে ইলেকট্রন নিঃসরণ ঘটানো হয় এমনটা নাও হতে পারে, সেটা এক্স রে হতে পারে, গামা রেজ ফেলেও হতে পারে, কিন্তু সবটাকেই আলোক তড়িৎক্রিয়া হিসাবে আমরা ধরে থাকি। আলোক তড়িৎক্রিয়া, আলোক মানে এখানে তড়িৎচুম্বকীয় বিকিরণের কথাই বলা হয়েছে, তো নামটা এরকম হয়ে গেছে আলোক তড়িৎক্রিয়া। তাহলে আলোক ইলেকট্রন কি? তাহলে কোনো ধাতব পৃষ্ঠের উপর আলো এসে পড়লো, সেখান থেকে যে ইলেকট্রনটা বেরোলো, যে ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলিকে আমরা আলোক ইলেকট্রন বলছি, ফটো ইলেকট্রন। ইংরেজিতে বলছি ফটো ইলেকট্রন, বাংলাতে বলছি আলোক ইলেকট্রন। কোনো ধাতব পৃষ্ঠের উপর উপযুক্ত কম্পাঙ্কের আলো আপতিত হলে ওই পৃষ্ঠতল থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয় তাকে আলোক ইলেকট্রন বলে। তাহলে এটা একটা ধাতব পৃষ্ঠ, তাহলে ধাতব পৃষ্ঠের উপর এইভাবে ফোটনগুলো এসে পড়ছে। ফোটন, আলো মানে তো ফোটন, এইভাবে আলো এসে পড়ছে, এইখান থেকে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে। এই যে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে এইগুলোকে আমরা ফটো ইলেকট্রন বলছি। ফটো ইলেকট্রন বা বাংলাতে আলোক ইলেকট্রন, ইংরেজিতে ফটো ইলেকট্রন, বাংলাতে বলছি আলোক ইলেকট্রন। এবারে দেখো, আমি তো এই কোশ্চেনের অ্যান্সারটা বলে দিয়েছি, আলোক তড়িৎক্রিয়ায় ক্ষার ধাতুগুলি উপযুক্ত কেন। তাহলে ক্ষার ধাতুর কার্য অপেক্ষকের মান কম। কার্য অপেক্ষক মানে কি? ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, সেই ভ্যালুটা কম হওয়ার কারণে সহজেই কিন্তু আলোক তড়িৎক্রিয়া দেখায় ক্ষার ধাতুগুলো সাধারণ আলোর ক্ষেত্রে। অধাতুগুলি কি আলোক তড়িৎক্রিয়া প্রদর্শন করে?
আমি আলোচনার প্রথমের দিকেই বলেছি, অধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকবে না, তাহলে ওটা আলোক তড়িৎকে দেখাবে না, অধাতুগুলি আলোক তড়িৎকে দেখাবে না। এক্স রশ্মিকে আলোক তড়িৎ ক্রিয়া অথবা ঘটনা, কোশ্চেন যেভাবেই থাকুক, দেখায়। হ্যাঁ, এক্স রশ্মি সোডিয়াম, দস্তা, তামা প্রভৃতি ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎকে দেখায়। তাহলে এক্স রশ্মির যে ফোটন, তার শক্তি বেশি। শক্তি বেশি মানে এই যে নর্মাল ধাতু, এই যে তামা, এগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, তো তামার উপর পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত করতে পারবে, অর্থাৎ আলোক তড়িৎকে দেখাবে। ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদনের একটি উদাহরণ, ফোটন দ্বারা ইলেকট্রন। তাহলে এত সময় আমি যেটা আলোচনা করছি যে ফোটন এসে পড়লো, আলো এসে পড়লো, মানে কি ফোটন এসে পড়লো, ফোটন এসে পড়ার পর ওই শক্তিটা কে গ্রহণ করলো? ধাতব পৃষ্ঠের ইলেকট্রন ওটাকে টুপ করে খেয়ে ফেললো। যেই না টুপ করে খেয়ে ফেললো, তার শক্তি অর্থাৎ ফোটনের শক্তিটা সে পেয়ে গেল, পেয়ে লাফাতে লাফাতে সে ওখান থেকে বেরিয়ে পড়লো ধাতব পৃষ্ঠ থেকে। তাহলে ফোটন দ্বারা ইলেকট্রনের উৎপাদনের একটি উদাহরণ হলো আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া কি হয়? ফোটন দ্বারা ইলেকট্রন তৈরি করা হয়। তা আমরা এই যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটনাটা, এটা জাস্ট আমি নামটা বললাম এবং কি হয় বললাম। এটা এবারে আপাতত আলো যেটা আছে, আলোর দুটো জিনিস থাকে। এই যে আলো একটা মেটাল সারফেস, এটা একটা ধরো মেটাল সারফেস, মেটাল সারফেসে আলো এসে পড়ছে। এটা আলোর দুটি জিনিস, একটা হচ্ছে কম্পাঙ্ক, আর একটা থাকে, এটাকে নিউ দিয়ে লিখছি, আর একটা হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা, বাংলাতে আমরা যেটাকে বলি তীব্রতা। দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কম্পাঙ্ক আর একটা হচ্ছে তীব্রতা। নিউ চিহ্ন দিয়ে লিখি কম্পাঙ্ককে, আর তীব্রতাকে ক্যাপিটাল আই চিহ্ন দিয়ে লিখে থাকি। এই দুটো জিনিস সম্পর্কে একটু জেনে নিতে হবে, এবং তারপরে আমরা এক্সপেরিমেন্টাল ওই স্টাডিটা করব ফটো ইলেকট্রিক ইফেক্টের। তাহলে কম্পাঙ্ক আমি বললাম যে এইরকম কোনো আলোক উৎস এখান থেকে যে আলোটা নির্গত হয় তার একটা কম্পাঙ্ক থাকে, কম্পাঙ্ক। আর এই আলোক উৎস থেকে যখন আলো নির্গত হচ্ছে, আলোটা নির্দিষ্ট দূরত্বে কতটা, আমি যদি সাধারণ দৃষ্টিভঙ্গিতে বোঝানোর জন্য বলি, কতটা ব্রাইট। তুমি এখানে একটা লাইট সোর্স রেখেছো, এখানে একটা কিছু পর্দা রেখেছো, এখানে আলো এসে পড়ছে, দেখছো। লাইট সোর্সটা চেঞ্জ করো, অন্য একটা লাইট সোর্স, ধরো একটা 9 ওয়াটের বাল্ব এখানে জ্বালিয়েছো, তুমি দেওয়ালে কোথাও জ্বালিয়েছো, তোমার বাড়িতে যেখানে প্লাগ পয়েন্ট আছে 9 ওয়াটের বাল্ব জ্বালিয়েছো, তুমি মেঝেতে লাইটের যে তীব্রতা দেখতে পাচ্ছ, ওখানে যদি 20 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে দাও, সিমিলার টাইপ বাল্ব, তাহলে এখানে দেখবে আলোটা অনেক বেশি খুব উজ্জ্বল হয়ে পড়ছে। তার মানে কি, ওখানে আলোর তীব্রতা অনেক বেশি। তীব্রতা মানে ওখানে উজ্জ্বলতার কথা এখানে বলা হয়েছে। তো আমাদের বিজ্ঞানের ভাষায় ওটা তো অনুভূতি, তো বিজ্ঞানের ভাষায় ব্যাপারটা কি? তাহলে বিষয়টা কি, আমরা এই বিন্দুতে যদি তীব্রতা গণনা করতে চাই, এই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলযুক্ত জায়গার মধ্য দিয়ে 1 সেকেন্ডে কত পরিমাণ ফোটন নির্গত হয়ে যাচ্ছে। যত বেশি ফোটন নির্গত হবে তত আমরা এই আলোর তীব্রতা বেশি বলব। তাহলে তীব্রতা নির্ভর করছে নাম্বার অফ ফোটন, মানে ফোটনের সংখ্যার উপরে। কোনো বিন্দুতে যখন আমরা তীব্রতা হিসাব করব, ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলযুক্ত জায়গার মধ্য দিয়ে 1 সেকেন্ডে কতগুলো ফোটন প্রবাহিত হচ্ছে, সঞ্চালিত হচ্ছে, সেটাকে আমরা বলছি আলোর তীব্রতা। তাহলে তীব্রতা এটা একটা বিষয়। আর কম্পাঙ্ক হচ্ছে এই ফোটনগুলো, যে ফোটনগুলো এখান দিয়ে নির্গত হচ্ছে, তার শক্তি প্রকাশের জন্য কম্পাঙ্ক কাজে লাগে। একটা ফোটনের শক্তি এইচ নিউ হয়। তাহলে নিউ যত বেশি হবে তত ওই ফোটনগুলো বেশি শক্তি সম্পন্ন হবে।
আর নিউ কম হলে কম শক্তি সম্পন্ন ফোটন হবে। তাহলে ইন্টেন্সিটি নির্ভর করছে ফোটনের সংখ্যার উপরে, আর নিউর উপর নির্ভর করে ফোটনের শক্তিটা। তাহলে তীব্রতা সংখ্যা নির্ভরশীল, তীব্রতা সংখ্যা, এখানে সংখ্যার ব্যাপার আছে তীব্রতা, আর কম্পাঙ্কের উপর নির্ভর করছে শক্তিটা। এটা আপাতভাবে একটু মনে রাখবে। অবশ্যই এর শক্তি বেশি হলে তাহলে এখানে কত সংখ্যক ফোটন যাচ্ছে, তাহলে এখানে যদি 5টা ফোটন যায় তাহলে যে তীব্র হবে এখানে ব্যাপারটা, যদি 10টা ফোটন যায় আরো বেশি তীব্র হবে। তাহলে তীব্রতা নাম্বার অফ ফোটনের উপর নির্ভর করে, আর কম্পাঙ্কের উপর নির্ভর করে ওই ফোটনগুলোর শক্তি। শক্তি তাহলে শক্তি আর তীব্রতা, তাহলে শক্তি তীব্রতা, শক্তি কার উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপরে, আর তীব্রতা তো ফোটনের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে যে কোনো আলোর ক্ষেত্রে বা যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা দুটো জিনিস বারবার বলবো, একটা হচ্ছে কম্পাঙ্ক আর একটা হচ্ছে তীব্রতা। কম্পাঙ্ক তীব্রতা দুটো কিন্তু এক জিনিস নয়, কম্পাঙ্ক তীব্রতা। তাহলে দুটো সম্পর্কে একটু ধারণা হয়েছে। তাহলে কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়ে, কিন্তু তীব্রতা বাড়লে ফোটনের সংখ্যা বাড়ে। এটা একটা ফোটনের শক্তি বাড়ে, এটা সংখ্যা বাড়ে। আচ্ছা, এই ধারণা নিয়ে আমরা এক্সপেরিমেন্টগুলোকে এবারে ব্যাখ্যা করছি। দেখ, এই যে ধারণাটা বললাম এটা এই কোয়ান্টাম ফিজিক্সের কনসেপ্ট। কোয়ান্টাম ফিজিক্সের কনসেপ্ট প্রিভিয়াস যে তরঙ্গ তত্ত্ব যেটা ছিল, ওয়েভ থিওরি যেটা ছিল, সেই কনসেপ্ট কিন্তু এটা বলছে না। আমি যেটা বললাম এটা কোয়ান্টাম ফিজিক্সেরই কনসেপ্ট। এখানে এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়ার একটা পরীক্ষামূলক প্রমাণ, যেটা বিজ্ঞানী লেনার্ড করেছিলেন। লেনার্ডের এক্সপেরিমেন্ট, তিনি কি করেছিলেন? এইরকম একটা গ্লাস টিউব, তো তাতে এইদিকে একটা ফটো সেন্সিটিভ প্লেট এইভাবে রেখেছে। এদিক দিয়ে এখানে লাইট ফেলার ব্যবস্থা আছে, এখানে লাইট পড়ছে। তো এই লাইটের যে কম্পাঙ্ক, সেটা যদি এই কম্পাঙ্ক নির্দিষ্ট আছে, তাহলে তার যে ফোটনের শক্তি সেটা হবে এইচ নিউ। এই যে শক্তিটা এই ধাতুর কার্য অপেক্ষকের থেকে বেশি হলে, কার্য অপেক্ষক পড়েছি, এই ধাতু অবশিষ্ট থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যে শক্তি দরকার, এখানে কে বের করবে? এই ফোটনগুলো এই ধাতু অবশিষ্ট থেকে ইলেকট্রন বের করবে। তাহলে এই যে ফোটনের যে শক্তি, এই ধাতুর যে কার্য অপেক্ষক, যেটাকে আমরা W0 বলে লিখে থাকি, কার্য অপেক্ষক, ধাতু অবশিষ্ট থেকে একটি ইলেকট্রনকে বের করতে যে ন্যূনতম শক্তি দরকার তাকে আমরা কার্য অপেক্ষক বলেছি, কার্য অপেক্ষক W0। আর একটা ফোটন যেটা পড়ছে, এই যে ফোটনটা এসে পড়লো, এর শক্তি হচ্ছে এইচ নিউ। এই ফোটনটা এসে যেই না পড়েছে ধাতব পৃষ্ঠে, এই ইলেকট্রন, ধাতব পৃষ্ঠে থাকা কোনো একটা ইলেকট্রন ওই শক্তি নিয়ে তখন ধাতব পৃষ্ঠ ছেড়ে বেরিয়েছে, এই ইলেকট্রনটা বেরিয়েছে। তাহলে কন্ডিশন কি? এইচ নিউ, এইচ নিউ অর্থাৎ ফোটনের শক্তি অবশ্যই এই ধাতুর কার্য অপেক্ষকের থেকে বেশি হতে হবে, অ্যাটলিস্ট সমান হতে হবে। কন্ডিশন এটা, বেশি হলে তো বেরিয়ে পড়বেই, অ্যাটলিস্ট তাহলে কি হতে হবে? এটা এইচ নিউ ইকুয়াল টু এইটা হতে হবে, কার্য অপেক্ষকের সঙ্গে সমান হতে হবে। তাহলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোলো। তো বেরিয়ে ইলেকট্রন বেচারি যাবে কোথায়? কোথাও যাবে না, ও ওখানেই দাঁড়িয়ে আছে। তো বেরোলো, সবাই বেরিয়ে এখানে অপেক্ষা করছে দৌড়ানোর জন্য, কিন্তু দৌড়াবে কি করে? ওদের তো আর কিছু শক্তি টক্তি নেই, কেউ দেয়নি, ও জাস্ট বেরোনোর জন্য যেটুকু শক্তি দরকার সেটুকুই ও পেয়ে বসে আছে। তো এখন যদি এর উল্টা দিকে ফটোসেনসিটিভ প্লেট, বা যেটাতে আলো পড়লে ইলেকট্রন বেরোচ্ছে, সেই যে প্লেটটা, তার বিপরীত দিকে, মানে এই দিকটা যদি সিমিলার একটা প্লেট আমরা রাখি এবং এই প্লেটের সাপেক্ষে একে একটি ধনাত্মক
এই যে একটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করি। এই যে প্লেটটা বিপরীত দিকে যাকে রেখেছি সেটাকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করে দিয়েছি, আর এই দিকটা আছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে। তো এখানে কি হবে তাহলে? এটা তাহলে এখানে দেখো সঙ্গে সঙ্গে এই বর্তনীতে, এই যে বর্তনী দেখতে পাচ্ছ, এখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এখানে মাইক্রো অ্যামিটার লাগিয়ে দিয়েছি। মাইক্রো অ্যামিটার কি করবে? ওই তড়িৎ প্রবাহটাকে পরিমাপ করবে। তড়িৎ প্রবাহটা কোন দিকে যাবে? তাহলে ইলেকট্রনগুলো এদিকে তখন দৌড়াবে। এদিকে পজিটিভ দেওয়া আছে, ইলেকট্রনগুলো নেগেটিভ আধানযুক্ত। তাহলে ইলেকট্রনগুলো এদিকে দৌড়াতে শুরু করবে। দৌড়ে দৌড়ে এর কাছে যখন পৌঁছে যাবে, তাহলে এদিক থেকে ইলেকট্রনগুলো ওইদিকে যখন দৌড়াবে, তখন এর ঠিক বিপরীত দিকে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তাহলে ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ তার ঠিক বিপরীত দিকে যায়, এটা আমরা জানি। তাহলে তড়িৎ প্রবাহ এইদিকে সৃষ্টি হবে। তো এই মিটারের সাহায্যে সেই তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে। তাহলে এখানে যে তড়িৎ প্রবাহটা তাহলে পাওয়া যাচ্ছে, এটা তড়িৎ প্রবাহ একটা পাওয়া যাচ্ছে, এটাকে আমরা আলোক তড়িৎ প্রবাহ বা ফটো কারেন্ট বা ফটো ইলেকট্রিক কারেন্ট বলে থাকি। আর এই ঘটনাটাকে, ইলেকট্রন নিঃসরণের যে ঘটনা, এটাকে তো আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলেছি। তাহলে এইভাবে এই বর্তনীতে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এখন এই ব্যাটারির ভোল্টেজটা যদি বাড়ানোর অপশন থাকে, তাহলে তুমি আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছ, এইটা ক্রমশ বাড়িয়ে যাচ্ছ। বাড়ালে কি হবে? আরো যতগুলো ইলেকট্রন ছিল আরো দৌড়াতে শুরু করবে ওইদিকে। যেই না দৌড়াবে, হুড়ুড় করে ওরা দৌড়ে এখানে এসে ওর মধ্যে প্রবেশ করবে। তখন কি হবে? এই কারেন্টটাও ক্রমশ বাড়বে। তাহলে কারেন্টটা কি ইচ্ছা মতো বেড়ে যাবে? আমি এটা ভোল্টেজটা অনেকটাই বাড়িয়ে দিলাম, তাহলে কারেন্টটা কি অনেক অনেক বাড়বে? না, কারেন্টটা প্রথমের দিকটা কিছুটা বাড়বে, বেড়ে বেড়ে এক সময় স্থির মানে পৌঁছে যাবে। কেন? এখানে যতগুলো ইলেকট্রন তৈরি হচ্ছে ততগুলো ইলেকট্রনই যদি গতিশীল হয়ে যায়, এখানে যখন ভোল্টেজ একটু হাই করে দেবে, সবগুলো ইলেকট্রনই ওদিকে চলে যাবে। তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো ইলেকট্রন তৈরি হচ্ছে সবগুলো ওদিকে চলে গেল, তার জন্য আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি। তার বেশি ইলেকট্রন, এর থেকে ভোল্টেজ যখন বাড়িয়ে দেবো, আর বেশি ইলেকট্রন কোথা থেকে আসবে? তাহলে বেশি ইলেকট্রন যখন আসবে না, তাহলে কারেন্টও আর বাড়বে না। তাহলে কারেন্ট প্রথমের দিকটায় যখন ভোল্টেজ বাড়াবে, তখন কারেন্টটা ধীরে ধীরে একটু বাড়বে, বাড়তে বাড়তে এক সময় গিয়ে কনস্ট্যান্ট মানে পৌঁছে যাবে। এরকম একটা ঘটনা দেখব। এখন তাহলে এবারে এর যদি কম্পাঙ্ক বাড়ালে দেখা যাচ্ছে যে কারেন্ট কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। কম্পাঙ্ক বাড়ালে ফটো কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি এখানে ধরো আই তীব্রতার আলো ফেলেছি, এটা একটা কারেন্ট সর্বোচ্চ মান পেয়ে যাচ্ছি, আস্তে আস্তে এই যে আলোর তীব্রতাটা বাড়িয়ে যাচ্ছি। তীব্রতা কি করে বাড়াবে? তাহলে আলো উৎসটা ধরো এখানে ছিল, এখানে একটা বাল্ব জ্বালিয়েছ, এটা বাল্ব জ্বালিয়েছিল, এই বাল্বটাকে যদি কাছের দিকে সরিয়ে আনো, ওই বাল্বটাকে যদি কাছের দিকে সরিয়ে আনো, তাহলে কিন্তু এখানে আলোর তীব্রতা বেড়ে যাবে। বাল্ব দূরে সরালে আলোর তীব্রতা কমে যাবে, কিন্তু কাছের দিকে সরালে আলোর তীব্রতা বাড়বে। তাহলে বাল্বটাকে যদি কাছের দিকে সরিয়ে আনো, তারপরে যদি তুমি এখানে ভোল্টেজ বাড়াও, তাহলে দেখবে যে আগে যে ফটো কারেন্টটা ছিল সর্বোচ্চ মানের, তার থেকে ফটো কারেন্ট আরো বেড়ে যাচ্ছে। তাহলে এই সারফেসের উপর আপাতিত আলোর তীব্রতা বাড়ালে ফটো কারেন্ট কিন্তু বাড়ে, কিন্তু কম্পাঙ্ক বাড়ালে বা কমালে কিন্তু ফটো কারেন্টের কোনো চেঞ্জ হয় না। এইরকম কিছু ঘটনা এখান থেকে দেখা গেছে। তার ভিত্তিতে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করছি। দেখ, তাহলে পরীক্ষাটা এরকম ছিল, বিজ্ঞানী লেনার্ড করেছিলেন, লেনার্ডের এক্সপেরিমেন্ট এটা। প্রথমে তাহলে আমরা বলে নিই আলোক তড়িৎ প্রবাহ কি, কারণ পরীক্ষায় আমি যদিও আলোক তড়িৎ প্রবাহ সম্পর্কে বললাম, তো পরীক্ষায় প্রশ্ন থাকলে সেটার উত্তর তো লিখতে হবে, তাই আমি এখানে উত্তরও লিখে রেখেছি। দেখ,
আলোক তড়িৎ ক্রিয়ায় উৎপন্ন তড়িৎ প্রবাহকে আলোক তড়িৎ প্রবাহ বলা হয়। আলোক তড়িৎ প্রবাহ আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে আলোক তড়িৎ প্রবাহ এখানে বর্তনীতে প্রবাহিত হচ্ছে, আলোক তড়িৎ প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। নেক্সট, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার উপর আপাতিত আলোর তীব্রতার প্রভাব লেখচিত্রের সাহায্যে দেখো। তাহলে আমি কি বললাম, এই যে এখানে ওই বাল্বটাকে কাছের দিকে আনা মানে তীব্রতা বাড়ানো, এখানে যে আলোটা পড়ছে এই মেটাল সারফেসের উপরে, সে আলোর তীব্রতা বাড়ছে। তীব্রতা বাড়ালে কি বললাম, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। তীব্রতা বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। তাহলে এখানে দেওয়া আছে দেখো, নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে, কম্পাঙ্ক চেঞ্জ আমরা করছি না, তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাতিত আলোর তীব্রতার সহিত সমানুপাতিক। অর্থাৎ একদিকে আপাতিত আলোর তীব্রতা, একদিকে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। তীব্রতা বাড়লে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে, তীব্রতা বাড়লে এর দিকে হচ্ছে তীব্রতা, আপাতিত আলোর তীব্রতা, আর এদিকটা হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। তাহলে আপাতিত আলোর তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা সমানুপাতিক হারে বেড়ে যাচ্ছে। এবারে কি, নিবৃত্তি বিভবের উপর আপাতিত আলোর তীব্রতার প্রভাব বা আলোক তড়িৎ প্রবাহ মাত্রার উপর বিভবের প্রভাব, এটা বুঝতে হবে আমাদের। ওই ছবিতে কি দেখবে, আমি তো দেখলাম এই প্রান্তটা ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিতে সুন্দরভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে, ভালো কথা। এখন এটা যদি একটু উল্টা করে দিই, উল্টা মানে কি, এই দিকটা, কোন দিকটা, এই দিকটা পজিটিভ রাখলাম, ও দিকটা নেগেটিভ করে দিচ্ছি, কি হবে? তাহলে এই যে ইলেকট্রনগুলো এদিকে আসছিল, ওই যে ইলেকট্রনগুলো এদিকে আসছিল, এ তখন কি করবে, ওকে বিকর্ষিত করবে। বিকর্ষিত করলে ওই ইলেকট্রনগুলো এখানে আর বেশি পৌঁছাতে পারবে না, ফলে এই যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রাটা বন্ধ হয়ে যাবে। তাহলে একটা বিশেষ নেগেটিভ পোটেনশিয়ালে যখন একে নিয়ে যাবে, এই প্লেটটাকে বিশেষ নেগেটিভ পোটেনশিয়াল, প্রথমে সামান্য নেগেটিভ দিলে, এটা তো চেঞ্জ করছি, সামান্য নেগেটিভ দিলে কিছু কিছু ইলেকট্রন বিকর্ষিত হয়ে চলে যাচ্ছে, তার মানে আলোক তড়িৎ প্রবাহ কমতে শুরু করছে। কিন্তু যখন একে অনেক বেশি নেগেটিভ করে দেব, তখন ও কি করবে, সবগুলো ইলেকট্রনকে ও ফিরিয়ে দেবে, সবগুলো ইলেকট্রনকে ফিরিয়ে দেবে। আর সবগুলো ইলেকট্রন যখন ফিরিয়ে দিতে পারবে, তাহলে কোনো ইলেকট্রনই এখানে পৌঁছাতে পারছে না, ফলে আলোক তড়িৎ প্রবাহ তখন শূন্য হয়ে যাবে, এখানে কাঁটার কোনো বিক্ষেপ দেখতে পাবে না। তাহলে এখানে আমরা যেটা দেখছি, ওই প্লেটটাকে, এটাকে ক্যাথোড, এটাকে অ্যানোড বলি, অ্যানোড প্লেটকে যদি নেগেটিভ পোটেনশিয়ালে রাখি বা ঋণাত্মক বিভবে রাখি, তাহলে আলোক তড়িৎ প্রবাহের মান প্রথমে কমবে। একটা বিশেষ ঋণাত্মক বিভবের জন্য আলোক তড়িৎ প্রবাহ একদম শূন্য হয়ে যাবে, একবারে নেই, কোনো ইলেকট্রনই পৌঁছাতে পারছে না, আলোক তড়িৎ প্রবাহ শূন্য। তাহলে সেই ঋণাত্মক পোটেনশিয়ালটাকে আমরা স্টপিং পোটেনশিয়াল ইংরেজিতে বলি, বাংলাতে বলি নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব সেই বিশেষ ঋণাত্মক পোটেনশিয়াল, যে পোটেনশিয়ালের জন্য আলোক তড়িৎ প্রবাহের মান শূন্য হয়, আলোক তড়িৎ প্রবাহের মান শূন্য হয়ে যায়, সেটাকে আমরা স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব বলে থাকি। এখানে যে প্রবাহটা ছিল, আর কোনো প্রবাহ পাওয়া যাবে না। তাহলে দেখো ওখানে কি প্রশ্ন আছে, নিবৃত্তি বিভবের উপর আপাতিত আলোর তীব্রতার প্রভাব। তাহলে দেখো, এই যে সংগ্রাহক প্লেট যেটাকে বলছি, সংগ্রাহক প্লেট কোনটা ছিল, এইটা সংগ্রাহক প্লেট, এইটা সংগ্রাহক প্লেট। তাহলে সংগ্রাহক প্লেটের বিভব পজিটিভ দিকে বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে। দেখো ওই ছবিটা, এই যে পজিটিভ দিকে বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে। আমি এখানে লেখচিত্রটা আরেকবার করছি, এটা। তাহলে এটা হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল, এদিকটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, ঋণাত্মক মন্দনক বিভব ওখানে লেখা আছে, অর্থাৎ নেগেটিভ পোটেনশিয়াল। তাহলে পজিটিভ দিকে যখন বাড়াবে আলোক তড়িৎ ক্রিয়া, এখানে কি দেখতে পাচ্ছি, আলোক তড়িৎ প্রবাহ মাত্রাটা ধীরে ধীরে বাড়ছে।
এটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। এটা ধীরে ধীরে বাড়ছে এবং এক সময় ওটা স্যাচুরেশনে চলে যাচ্ছে, সম্পৃক্তি লাভ করছে বা ওটা ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করে যাচ্ছে। এরপরে যদি আমরা এইটাকে উল্টা দিকে করে দিই, এই যে দেখো ব্যাটারিটাকে উল্টে দিয়েছি, উল্টা দিকে আমরা ধীরে ধীরে বাড়াই, তার মানে এটা ধীরে ধীরে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ পোটেনশিয়ালটা এর আস্তে আস্তে বাড়ছে। তাহলে কি হবে? বাড়লে তখনই আলোক তড়িৎ প্রবাহ মাত্রাটা ধীরে 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 কমতে থাকবে। এক সময় একটা বিশেষ নেগেটিভ বিভবের জন্য আলোক তড়িৎ প্রবাহের মান দেখো, এই যে আলোক তড়িৎ প্রবাহটা কমছে, এই দিকটা কমতে কমতে এক সময় শূন্য হয়ে গেছে। এই যে বিশেষ নেগেটিভ পোটেনশিয়াল, যে নেগেটিভ পোটেনশিয়ালের জন্য আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, এটাকে আমরা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলে থাকি। এটাকে আমরা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলে থাকি। নিবৃত্তি বিভব এটা আমি একটা নির্দিষ্ট তীব্রতার আলোর ক্ষেত্রে করলাম, এটা I1 তীব্রতার আলোর ক্ষেত্রে। যদি একই এক্সপেরিমেন্ট তীব্রতা বাড়িয়ে করা হয়, তীব্রতা মানে কোনটা? ওই যে আলোটা যে পড়ছে এর ভেতর দিয়েছে, ওর তীব্রতা ধরো বাড়িয়ে যদি দিই, তাহলে এই গ্রাফটার কি চেঞ্জ হবে? তাহলে তীব্রতা বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে, কিন্তু এই গ্রাফের নেচারটি সেম থাকবে এবং এই যে নিবৃত্তি বিভবের মান, এটারও কোনো পরিবর্তন হবে না, ওটা একই থাকবে, I2 গ্রেটার দেন I1। তাহলে তীব্রতা বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ মাত্রাটা বাড়ছে, কিন্তু এটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই গ্রাফ থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে দেখো সবগুলোই পরীক্ষাতে দিয়েছে, এটা CBSE 18তে দিয়েছে, পড়েছিল, এটা HSE দিয়েছিল 2024-এ এই গ্রাফটি। তাহলে এখান থেকে প্রশ্ন কি হতে পারে? নিবৃত্তি বিভবের উপর আপতিত আলোর তীব্রতার প্রভাব। তাহলে এখানে নিবৃত্তি বিভবের উপর আপতিত আলোর তীব্রতার প্রভাব দেখতে পাচ্ছ, নিবৃত্তি বিভবের উপর আপতিত আলোর তীব্রতার কোনো প্রভাব নেই, গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রভাব নেই। অথবা কোশ্চেন থাকতে পারে কি, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার উপর বিভবের প্রভাব, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার উপর বিভবের প্রভাব, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার উপর বিভবের প্রভাব। দেখো এটা পজিটিভ দিকে হলে বাড়ছে, স্যাচুরেশনে যাচ্ছে, কিন্তু বিভবটা যখন নেগেটিভ করে দিচ্ছি, আস্তে আস্তে কমতে কমতে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়ে যাচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। নেক্সট, সম্পৃক্ত প্রবাহ। তাহলে কোনটা সম্পৃক্ত প্রবাহ? আমি একটু আগেই এক্সপেরিমেন্টটা বলতে বলতে বলেছিলাম, যখন এটা পজিটিভ করছো এবং পজিটিভটা যখন বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে একটা সার্টেন ভ্যালুতে যখন চলে যাচ্ছে, তখন সব ইলেকট্রনগুলো এর দ্বারা আকৃষ্ট হয়ে এখানে পৌঁছে যাচ্ছে, তখনই আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান সর্বোচ্চ হয়। তারপরেও যদি এটা বাড়াও পজিটিভ দিকে, তাহলে কিন্তু আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আর বাড়বে না, ওখানে স্থির হয়ে যাচ্ছে। তাহলে ওই সর্বোচ্চ যে মানটা যেটা পাওয়া যাচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার, সেটাকেই আমরা স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ বলে থাকি। স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ। তাহলে নির্দিষ্ট কম্পাঙ্ক তীব্রতার আপতিত আলোর ক্ষেত্রে এখানে তোমার ওই যে আলোক তড়িৎ ক্রিয়া, অথবা আমরা পরে দেখবো আলোক তড়িৎ কোষ বলে একটা বিশেষ ব্যবস্থা আছে, যেখানে দুটো ক্ষেত্রেই যে সর্বোচ্চ মানের আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে এখানে আমরা আলোক তড়িৎ ক্রিয়ায় বলবো, এই এক্সপেরিমেন্ট থেকে যেহেতু বলছি, নির্দিষ্ট কম্পাঙ্ক তীব্রতার আপতিত আলোর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ায় যে সর্বোচ্চ মানের আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়, তাকে আমরা সম্পৃক্ত প্রবাহ বলে থাকি। তাহলে সম্পৃক্ত প্রবাহ বা ইংরেজিতে বলছি স্যাচুরেশন কারেন্ট, এটাকে আমরা সম্পৃক্ত প্রবাহ বলছি। আমি ওখানে দেখিয়েছি এক্সপেরিমেন্টে, আর এখানে সেটা ভাষায় এখানে লেখা দেখালাম। এরপরে নিবৃত্তি বিভব। এত সময় আমরা নিবৃত্তি বিভবের কথাও বললাম, যেটাকে ইংরেজিতে কাট অফ বা স্টপিং পোটেনশিয়াল এইভাবে বলে থাকে, নিবৃত্তি বিভব। তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কের আপতিত আলোর জন্য আলোক তড়িৎ ক্রিয়ায় বা আলোক তড়িৎ কোষে দুটোতেই হবে, ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে যে ন্যূনতম ঋণাত্মক বিভব প্রয়োগ করলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়, তাকে ক্যাথোডের নিবৃত্তি বিভব বলা হয়।
তাহলে নিবৃত্তি বিভব একটা নেগেটিভ পোটেনশিয়ালকে বোঝায়, যে পোটেনশিয়ালের জন্য আমাদের এই আলোক তড়িৎ প্রবাহের মানটা শূন্য হয়ে যায়, সেটাকে আমরা নিবৃত্তি বিভব বলছি। নিবৃত্তি বিভব কার কার উপর নির্ভর করে? এটা এই যে নিবৃত্তি বিভব আমরা হিসাব করলাম, এটা এই ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। এই যে ধাতু, এখানে কোন ধাতু থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে তার প্রকৃতির উপর নির্ভর করে, আর আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। আপাতিত আলোর কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভব বেড়ে যাবে। কারণ আপাতিত, দেখো এখানে আপাতিত আলোর কম্পাঙ্ক বাড়া মানে আপাতিত আলোর শক্তি বাড়বে। শক্তি বাড়লে যে ইলেকট্রনগুলো বেরোবে তারও শক্তি বাড়বে। তার ফলে তাকে থামাতে গেলে আরো বেশি বাধা দিতে হবে, মানে বেশি পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে। অর্থাৎ এখানে যত আপাতিত আলোর কম্পাঙ্ক বাড়বে নিবৃত্তি বিভবের মানও তত বেড়ে যাবে। আচ্ছা, আলোক ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে নিবৃত্তি বিভবের সম্পর্ক। তাহলে এখানে আলোক ইলেকট্রনের গতিশক্তি, এই যে গতিশক্তি, ধরো এই যে ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, যার গতিশক্তি ধরো হাফ এম ভি স্কয়ার যদি বলি, এই ইলেকট্রনটার ভর এম, বেগ যদি ভি হয়, গতিশক্তি এটা, তাহলে এদিক থেকে তাকে আমি নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছি V0, যার কারণে ইলেকট্রনটা বাধা পেয়ে ধরো এরকম একটা জায়গায় থেমে গেল। থেমে যাওয়া মানে এখানে তার যে গতিশক্তি সেটা স্থিতিশক্তিতে পরিণত হবে, মুহূর্তের জন্য থেমে যাবে, এখানে গিয়ে থেমে যাচ্ছে। থেমে যাওয়া মানে ইলেকট্রনের গতিশক্তি স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। তা আমি যে নেগেটিভ পোটেনশিয়াল দিয়েছি সেটা যদি V0 হয়, এখানে যদি ইলেকট্রন রেস্টে আসে, ইলেকট্রনের স্থিতিশক্তি হবে E ইন্টু V0। তো এই স্থিতিশক্তি এই গতিশক্তির সঙ্গে সমান হলে তবেই ওখানে রেস্ট কন্ডিশন আসবে। তাহলে হাফ এম, এখানে ভি ম্যাক্স কেউ বলতে পারে, ইলেকট্রন সর্বোচ্চ যে গতিশক্তি নিয়ে যাচ্ছিল সেই ম্যাক্সিমাম গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটা গিয়ে ওখানে থেমে যাচ্ছে, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন ওখানে গিয়ে থেমে যাচ্ছে। সেই কারণে এই শর্তটা লাগাবে, ওইখানে ওই শর্তই লাগানো আছে। দেখো হাফ এম ভি ম্যাক্স স্কয়ার সমান ই V0। তাহলে আলোক ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে নিবৃত্তি হবে সম্পর্ক হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু ই ইন্টু V0। এটাই সম্পর্ক। এখান থেকে আমরা ভি ম্যাক্সের ভ্যালুও বের করতে পারি, যেভাবে তোমাদের নিউমেরিক্যাল যদি কিছু দেওয়া থাকে অবশ্যই করতে পারবে এই সম্পর্ক থেকে। নেক্সট, তাহলে নিবৃত্তি বিভবের এসআই একক। নিবৃত্তি বিভব, ওটা তো একটা নেগেটিভ পোটেনশিয়ালের কথা বলছি, তাহলে পোটেনশিয়াল যেহেতু, বা বাংলাতে যেটাকে আমরা বিভব বলছি, বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে এসআই একক যেটা ভোল্টই লিখবে। নিবৃত্তি বিভবের উপর আপাদিত বিকিরণের কম্পাঙ্কের প্রভাব লেখচিত্রের সাহায্যে দেখো। এটাও এইচএসেও পড়েছে, সিবিএসসিতেও পড়েছে। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে থাকতে পারে, আলোক তড়িৎ প্রবাহমাত্রা আপাদিত আলোর কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে। তাহলে দেখো, আপাদিত আলোর তীব্রতা ঠিক রেখে, তীব্রতা মানে কোনটা, বাল্বটাকে ঠিক পজিশনে রাখবে, কিন্তু এই বাল্বটা ডিফারেন্ট কালারের, তাহলে ডিফারেন্ট কালারের বাল্ব থেকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির লাইট আসবে, ফলে কম্পাঙ্ক চেঞ্জ হবে। যদি লাল হয় তাহলে তার যে কম্পাঙ্ক, যদি ব্লু হয় ওখানে কিন্তু কম্পাঙ্ক বেশি হবে। তো তাহলে ভিন্ন কম্পাঙ্কের ফোটন এসে এখানে পড়বে। তাহলে ভিন্ন কম্পাঙ্কের ফোটনের জন্য এখান থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তিও ভিন্ন ভিন্ন হবে। কম্পাঙ্ক বেশি হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে, কম্পাঙ্ক কম হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কম হবে। এই হচ্ছে বিষয়। গতিশক্তি যদি কম হয় স্টপিং পোটেনশিয়াল কম হবে, আর নির্গত ওই যে যেটা ফোটন এসে পড়ছে, ফোটনের এনার্জি বেশি হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে, স্টপিং পোটেনশিয়ালের মান বেশি হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখো গ্রাফটা কি আছে। তাহলে নিবৃত্তি বিভবের উপর আপাদিত আলোর বিকিরণের কম্পাঙ্ক, আমি এখনই বললাম কম্পাঙ্ক বেশি, তাহলে যে আলোগুলো এসে পড়ছে তার কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি মানে ফোটনের শক্তি বেশি, যে ইলেকট্রন যে খাবে সে বেশি শক্তি নেবে, বেশি শক্তি নিয়ে যখন বেরোবে, তাহলে বেশি শক্তি নিয়ে বেরোবে মানে তার গতিশক্তি বেশি হবে। তাহলে গতিশক্তি বেশি যদি হয় তাকে থামাতে গেলে বাধা বেশি দিতে হবে।
মানে নেগেটিভ পোটেনশিয়াল বেশি হবে। দেখো এখানে 3টি কম্পাঙ্কের ক্ষেত্রে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার এখানে গ্রাফ এবং নিবৃত্তি বিভবের ভ্যালুগুলোও দেওয়া আছে। যখন কম্পাঙ্ক যে বাড়ানো আছে নিউ 1 নিউ 2 নিউ 3 3টা কম্পাঙ্কের আলো ফেলা হয়েছে, 3টে আলোর ক্ষেত্রে তীব্রতা কিন্তু সেম। তাহলে যার ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি তার ক্ষেত্রে দেখো নিবৃত্তি বিভবের মানটাও বেশি হয়ে গেছে। তার মানে এই বেশি কম্পাঙ্কের আলো যখন সারফেসে পড়েছে ওখান থেকে বেশি গতিশক্তির ইলেকট্রন বেরিয়েছে, তাকে থামানোর জন্য বেশি পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল দিতে হচ্ছে। এই হচ্ছে ঘটনা, যার কারণে স্টপিং পোটেনশিয়ালের মানটা ধীরে ধীরে বাড়ছে। কোন দিকে বাড়ছে? নেগেটিভ দিকে বাড়ছে, মানে বেশি হচ্ছে, নেগেটিভ দিকে বেশি হচ্ছে। এটা এই হচ্ছে লেখচিত্র। নেক্সট, আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কি? প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। তো দেখা গেছে, তাহলে বললাম একটা ধাতব পৃষ্ঠের একটা কার্য অপেক্ষক বলে বিষয় থাকে। কার্য অপেক্ষক কি? এই ধাতু থেকে ইলেকট্রন বের করতে গেলে ন্যূনতম যে শক্তিটা দরকার, তো ন্যূনতম শক্তি কোথা থেকে আসবে? তাহলে এটা একটা ধাতব পৃষ্ঠ, তা এখান থেকে একটা ইলেকট্রন বের করতে হবে। তাহলে কি করতে হবে? একটা ফোটন ফেলতে হবে। তাহলে ফোটন যদি নিউ কম্পাঙ্কের ফোটন হয় তার শক্তিটা হবে এইচ নিউ। সে এখানে পড়লো, এখানে ইলেকট্রনটা সেই শক্তি নেবে। এই ধাতুর কার্য অপেক্ষক মানে এখান থেকে ইলেকট্রন বের করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা যদি W0 হয়, তাহলে এইচ নিউ গ্রেটার দেন W0 হলে তাহলে এখান থেকে ইলেকট্রনটা বেরোবে, আদারওয়াইজ ইলেকট্রন বেরোবে না। তাহলে এখানে লিমিটিং কন্ডিশন কি হবে? লিমিটিং কন্ডিশন যখন লিখবে তখন এইভাবে লিখতে হয়, এইচ নিউ ইকুয়াল টু W0। তাহলে এই যে ফোটনটা পড়ছে, ফোটনের শক্তিটা ওই ধাতুর কার্য অপেক্ষকের সঙ্গে সমান হলে ইলেকট্রনটা বেরোনোর উপক্রম হবে। এই হচ্ছে ঘটনা। তাহলে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে সক্ষম, সেই ন্যূনতম কম্পাঙ্কের আলোটাকে ওই ধাতুর সূচনা কম্পাঙ্ক বলা হবে। এটা কিন্তু সব ধাতুর ক্ষেত্রে সমান নয়, কারণ কোন ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বের করতে কত শক্তি লাগবে সেটা ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে একটা বিশেষ কোনো ধাতুর ক্ষেত্রে ধরো নিউ 0 কম্পাঙ্কের আলো ফেললে ওখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে ওই ধাতুর সূচনা কম্পাঙ্ক হবে নিউ 0 এবং তার সঙ্গে কার্য অপেক্ষকের সম্পর্কটা হবে এইটা, এইচ নিউ 0 সমান W0। এটাই। তাহলে ডেফিনেশনে দেওয়া আছে, দেখো, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারে, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারে সেই নির্দিষ্ট কম্পাঙ্ককে ওই ধাতুর সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক বলা হয়। এখন তাহলে সূচনা কম্পাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে এটা ধাতুর প্রকৃতির উপর নির্ভর করবে, এটা কি ধাতু। তাহলে তামার ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক যা হবে সোডিয়ামের ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক কিন্তু একই হবে না। তাহলে এটা কিন্তু ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রেই সূচনা কম্পাঙ্কের মান বিভিন্ন হয়, কারণ কার্য অপেক্ষকের মান বিভিন্ন, তাই সূচনা কম্পাঙ্কের মানও বিভিন্ন। বেশ, এখন নিবৃত্তি বিভব বুঝলাম, আর ধাতব পৃষ্ঠে আপাদিত আলোর কম্পাঙ্কের মধ্যে লেখচিত্র। নিবৃত্তি বিভব মানে যেটা বললাম যে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটাকে থামাতে গেলে যে ঋণাত্মক বিভব দিতে হয় সেটাকে নিবৃত্তি বিভব বলছি। আর আপাদিত আলোর কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক কি? যে আলোটা পড়ছে, এই যে আলোটা পড়ছে এর কম্পাঙ্ক বাড়লে ফোটনের শক্তি বাড়বে, ফোটনের শক্তি বাড়লে নির্গত ইলেকট্রনের শক্তি বাড়বে, নির্গত ইলেকট্রনের শক্তি বাড়লে তাকে থামাতে গেলে বেশি পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে। তার মানে নিউ যত বেশি করবে তত কিন্তু স্টপিং পোটেনশিয়ালও বাড়বে। তাহলে নিউ বেশি করলে স্টপিং পোটেনশিয়াল বাড়বে। এখানে এই জন্য গ্রাফটা দেখো, এদিকে কম্পাঙ্ক প্লট করা আছে, একদিকে আপাতিত আলোর কম্পাঙ্ক আর একদিকে স্টপিং পোটেনশিয়াল নিউ 0। তাহলে যত বেশি কম্পাঙ্কের আলো ফেলবে তখন নির্গত ইলেকট্রনের গতিশক্তি তত বেশি হবে, নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেশি হওয়া মানে তাকে থামাতে গেলে বেশি পরিমাণ ঋণাত্মক বিভব দিতে হবে। তাহলে এটার গ্রাফটা এরকম। কেউ প্রশ্ন করতে পারে কেন এরকম তো হতে পারত, এটা হবে না,
কারণ একটু আগেই বললাম যে একটা ন্যূনতম, প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটা ন্যূনতম কম্পাঙ্কের নিচের কম্পাঙ্কের আলো ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে পারবে না। কারণ কি, তার শক্তি কম হয়ে যাবে। ওই ওয়ার্ক ফাংশন, যেটা কার্য অপেক্ষক আছে, সেই কার্য অপেক্ষকের যে মানটা দরকার, অর্থাৎ একটা ন্যূনতম শক্তি দরকার হয়তো, তাহলে সেই শক্তিটা যদি ধাতব পৃষ্ঠে না পড়ে তাহলে কিন্তু ওই ইলেকট্রন বেরোবে না। তাহলে এই যে দেখো, এটাকে আমরা নিউ জিরো বলছি। নিউ জিরো কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে আমাদের যেহেতু ইলেকট্রন বেরোবে না, তাকে থামানোর কোনো প্রশ্নই নেই। তাহলে অ্যাটলিস্ট নিউ জিরো কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রনটা বেরোবে। তো তারপরে যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত তার শক্তি বাড়বে, তাকে থামাতে গেলে ঋণাত্মক বিভব বাড়বে, সমানুপাতিক। তাহলে এই গ্রাফটা এটা হবে না, এইখান থেকে শুরু হবে। দেখো ওই গ্রাফে, এটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এইভাবে গ্রাফের নেচারটা সেম আছে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে, কিন্তু এই সূচনা কম্পাঙ্কটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। গ্রাফটা বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে, এই হচ্ছে বিষয়। তাহলে সূচনা কম্পাঙ্ক যখন জানলে, নিশ্চয়ই সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কি এটা বলতে পারবে। সূচনা কম্পাঙ্ক তাহলে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম কম্পাঙ্কের আলো আমাদের ওই ধাতব পৃষ্ঠে ফেলতে হয়, তাকে আমরা ওই ধাতুর সূচনা কম্পাঙ্ক বলছি। তাহলে ন্যূনতম কম্পাঙ্ক মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কারণ ব্যস্ত সম্পর্ক তো নিউ সমান হয় কি সি বাই ল্যামডা, এটা মিনিমাম হলে এটা তাহলে ম্যাক্সিমাম হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে সূচনা কম্পাঙ্কের আনুষঙ্গিক সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যকে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলে। একদম সহজ ব্যাপার। তাহলে সূচনা কম্পাঙ্ক কি আলোর তীব্রতার উপর নির্ভর করে? আমি আলোচনার শুরুতেই বলেছি যে তীব্রতা আলাদা জিনিস আর কম্পাঙ্ক আলাদা জিনিস। সূচনা কম্পাঙ্ক অর্থাৎ এখানে সূচনা কম্পাঙ্কের জন্য ওই ফোটনের একটা শক্তি হয়, তো শক্তির সঙ্গে তীব্রতার কোনো সম্পর্ক নেই, শক্তির সঙ্গে তীব্রতার সম্পর্ক নেই কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী। তাহলে এটা সূচনা কম্পাঙ্ক আলোর তীব্রতার উপর নির্ভর করে না। তাহলে এত সময় আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম, দেখলাম আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত। তো সেইগুলোকে আমরা সামারি করে নিচ্ছি এক জায়গায়, যেটা আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য বা সূত্র নামে পরিচিত। এটাও পরীক্ষাতে পড়েছে, এইচএস 10, 12-এ এটা দিয়েছে, 2010-এ 2012-তে এগুলো পরীক্ষাতে দিয়েছে। তাহলে আলোক তড়িৎক্রিয়ার যা ঘটনাগুলো আমরা যা যা দেখলাম সেগুলো পয়েন্ট আকারে লিখে যা পাবো সেটাকেই আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য বা সূত্র বলে বলছি। তাহলে ফার্স্ট কি দেখতে পাচ্ছি দেখো, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাদিত রশ্মির তীব্রতার সমানুপাতিক। এটা আমরা দেখলাম যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাদিত আলোক রশ্মির, এখানে আপাদিত রশ্মি বলতে আপাদিত আলোক রশ্মির কথা বলা আছে, তীব্রতার সহিত সমানুপাতিক। কোথায় দেখলাম দেখে নাও, এই যে দেখো আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাদিত আলোর তীব্রতার সহিত এই যে সমানুপাতিক, এই যে সমানুপাতিক সম্পর্কের গ্রাফ। অথবা এটাকে কেউ এভাবেও লিখতে পারে, কিভাবে, আপাদিত আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাদিত রশ্মির তীব্রতার উপর নির্ভরশীল, শুধু লিখতে পারে। সমানুপাতিক কথাটা যদি সেই মুহূর্তে মনে নেই তবে নির্ভরশীল লিখে দিলেও হবে। কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাদিত আলোর কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, এটা আমরা দেখেছি 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, প্রতিটি ধাতুর একটি সূচনা কম্পাঙ্ক থাকে, এর থেকে কম কম্পাঙ্কের আলো ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারে না। এটাও বলেছি যে সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারবে না, কারণ তার শক্তি কমে গেছে। শক্তি কম হলে ইলেকট্রনকে বের করবে কি করে ধাতব পৃষ্ঠ থেকে? তাহলে একটা ন্যূনতম শক্তি তো দিতেই হবে। সেই ন্যূনতম শক্তিটা কোথা থেকে পাবে? সে ওই ন্যূনতম কম্পাঙ্কের একটা আলো ফেলতে হবে, যেটাকে আমরা সূচনা কম্পাঙ্ক বলছি। তাহলে সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো ফেললে ধাতব পৃষ্ঠ থেকে কখনোই ইলেকট্রন বেরোবে না। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, সূচনা কম্পাঙ্কের উপর ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, সূচনা কম্পাঙ্কের উপর ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি
আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল, তীব্রতার উপর নির্ভরশীল নয়। আচ্ছা, কি বিষয়টা বলছে? যখন একটা আলো পড়ছে সেটা কম্পাঙ্কটা সূচনা কম্পাঙ্কের থেকে বেশি। একটু খেয়াল করো, কথাগুলো আগে আলোচনা হয়েছে, আবার সেটাকে সামারি করে যেহেতু বলছি একটু সংক্ষেপে বলা আছে। ধাতব পৃষ্ঠে যে আলোটা এসে পড়ছে সেটার কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে বেশি, তার মানে ওখান থেকে কি হবে, ইলেকট্রন বেরোবে, এটা বোঝা যাচ্ছে। সূচনা কম্পাঙ্কের উপর, উপর মানে কি বেশি, সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের উপর ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। তাহলে সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো যখন ফেলবে তখন কম্পাঙ্ক যত বেশি করবে ফটো ইলেকট্রনের গতিশক্তি তত বেশি হবে, কিন্তু তীব্রতার উপর নির্ভর করবে না। তীব্রতা বাড়ালেও ফটো ইলেকট্রনের গতিশক্তি বাড়বে না। এই যে এই গ্রাফটা থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা দেখো, সূচনা কম্পাঙ্কের পরে যখন আমরা কম্পাঙ্ক বাড়াচ্ছি তখন দেখো তার গতিশক্তি বেড়ে যাচ্ছে হুড়ুল করে, এই যে এটা হুড়ুল করে বাড়ছে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে। ওই কথাটাই বলা হয়েছে, ভাষাটা হয়তো একটু কঠিন লাগতে পারে। সূচনা কম্পাঙ্কের উপর মানে সূচনা কম্পাঙ্কের থেকে বেশি, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। যখন সূচনা কম্পাঙ্কের উপরে যাবে তখন ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল, তীব্রতার উপর নির্ভর করে না, তীব্রতার উপর ওটা নির্ভর করে না। 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর, আলোক তড়িৎ নিঃসরণ একটি তাৎক্ষণিক ঘটনা। এই আলো পড়লো, সেটা তো আলোর গতিবেগ বুঝতেই পারছো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যদি আমরা শূন্যস্থান ধরে নিই, তাহলে পড়লো, সেখান থেকে ইলেকট্রন ওই শক্তিটা নিল, মনে হচ্ছে যেন অনেক সময় ধরে খাবে, আমরা যেমন বসে বসে খাই অনেক সময় ধরে, সেরকম কিছু ব্যাপার না। পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। তার মানে এই যে ঘটনা আমরা ধরে নিতে পারি আলোর গতিবেগে ঘটে, তো তার জন্য সময় কত লাগছে দেখছো, 10⁻⁹ সেকেন্ডেরও কম। তো এই জন্য এটাকে আমরা তো সাধারণ আমাদের মাথায় ধরতে পারবো না, তো এই জন্য এটাকে তাৎক্ষণিক ঘটনা হিসাবে বলে থাকি। আর কি আছে, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আপাতিত রশ্মির ক্ষেত্রে নির্গত ইলেকট্রনগুলির গতিবেগ 0 থেকে নির্দিষ্ট সর্বোচ্চ মানের হতে পারে। আচ্ছা, তাহলে যে নির্গত যে ইলেকট্রনগুলোর গতিশক্তি একটা মিনিমাম মান থেকে একটা ম্যাক্সিমাম মান থাকে, যদিও এটার মিনিমাম মান 0 বলেছে, তাহলে 0 থেকে একটা নির্দিষ্ট সর্বোচ্চ মান হতে পারে। তো কেন সবগুলো অ্যাটম বা ইলেকট্রন সবগুলো তো আর একবারে মেটাল সারফেসে বসে নেই, কিছু আছে ভেতরে আছে। তো যারা ভেতর থেকে বেরোবে, ফোটন যখন ভেতরে প্রবেশ করেছে সেখান থেকে যখন ইলেকট্রন বের করবে, ইলেকট্রন কলিশনের কারণে ওর শক্তি কিছু হারিয়ে ফেলে, যার জন্য মেটাল সারফেস থেকে যখন বেরোবে তার শক্তি কিছুটা কম হবে। আর যারা মেটাল সারফেস থেকেই হঠাৎ করে বেরিয়ে গেছে তাদের শক্তিটা অপেক্ষাকৃত বেশি হবে। তাই ওদের গতিবেগ 0 থেকে একটা নির্দিষ্ট সর্বোচ্চ মান, যদি শক্তি বেশি হয় তার বেগও বেশি হবে, শক্তি কম হলে বেগ কম হবে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা আজকে এই ক্লাসে এর আগে যা যা আলোচনা করছিলাম সেগুলোকে সংক্ষিপ্ত আকারে লিখে আমরা যা পেলাম সেটা হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য বা সূত্র। তাহলে আজকের এই সূত্রগুলো ভালো করে মনে রাখলে নেক্সট ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আমরা যেতে পারব। তো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কি, যে এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম আলোক তড়িৎক্রিয়ার, এগুলোকে তো ব্যাখ্যা করতে হবে। এগুলো পুরানো যে তত্ত্ব ছিল তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। ওই আইনস্টাইন উনি তার কোয়ান্টাম তত্ত্বের আলোকে এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করেছিলেন, যার কারণে উনি নোবেলও পেয়েছিলেন। সেটা তোমরা পরের ক্লাসে দেখবে। তাহলে আজকের এই বিষয়গুলো বাড়িতে ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে। আর পরের ক্লাসটি সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।